নিধি বাড়িতে এসেছে। আজকে বৃষ্টিতে ভিজে একটা কাপল কত সুন্দর দাঁড়িয়ে প্রেম করছিল। নিধির খুবই ভালো লাগে। নবাব মুজিব আসে তার সামনে। নিধি আজকে গিয়েছিল ওর মায়ের খুনের বিষয়টা নিয়ে গোপনে খোঁজ খবর করতে, কিন্তু কিছুই পায়নি। আগে ভার্সিটিতে একটা বুড়ো এসে তাকে চিরকুট দিত, কিন্তু নিলয় চলে যাওয়ার পর আর সেই বুড়োটাকে দেখা যায়নি। তবে কি নিধি ব্ল্যাক শ্যাডোর হেল্প নেবে? কিন্তু কিভাবে? ব্ল্যাক শ্যাডোকে কোথায় পাবে নিধি? সেই সব কিছু জানবে, কারণ একটা ফাইল যে তো কাছেই আছে। কোথায় যাস? কখন যাস? এভাবে সিকিউরিটি ছাড়া বের হলে সমস্যা আছে তো। বারেক কিন্তু আমার উপরে নজর রেখেছে। তুই আমার দুর্বলতা। চিন্তা নেই বাবা। নিধি কিছু না বলে নিজের ঘরের দিকে চলে যায়। নবাব মুজিব দীর্ঘশ্বাস ফেলে নিজের কাজে বের হয়ে পড়ে। দেশজোড়া ক্ষমতার শীর্ষে থাকা বারেক চৌধুরী আজকে একটু গলা খাকারি দিচ্ছে, একটু কুণ্ঠিত। তার চোখে আজ যে ভয়ের ছাপ, তা সে অভ্যস্ত নয়, কারণ আবির তার চেনা জানা সীমানার বাইরের এক অস্ত্র, এক ভয়ঙ্কর অস্ত্র। তুমি বোঝো না আবির, এই খেলাটা অন্যরকম। ভুল করলে শুধু আমি না, তুইও খতম। আবির জানালার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে, ভুল আমি করি না, টার্গেটটা ঠিকঠাক থাকলেই হয়। আপনি শুধু বলে দেন কখন শেষ করতে হবে। বারেক চুপ করে থাকে। তার কণ্ঠে সেই আত্মবিশ্বাস নেই যা সে সাধারণত বজায় রাখে। সে জানে আবিরকে কাছে রাখা মানে আগুন হাতে রাখা, কিন্তু আগুনটাই এখন দরকার, কারণ তার মিশন নবাব মুজিবকে সরানো। মুম্বাইয়ের ত্রাস ও প্রধানমন্ত্রী নবাব মুজিব, যার এক ছায়াও কাঁপিয়ে দেয় বারেকের মতো মানুষকে। মুজিবের একটা দুর্বলতা আছে। সেটা কি? তার মেয়ে। ও তাহলে বুঝে গিয়েছে আমার কি করতে হবে। বারেক কোনো কথা বলে না। সে জানতে চায় আবিরের কাছে কি করতে হবে তার, কিন্তু আবির কিছু বলে না। মুম্বাইয়ের সকালগুলো যেন দুনিয়ার বাকি সব শহরের থেকে আলাদা। এখানে আলো আসে দেরিতে, কিন্তু উত্তাপ ছড়িয়ে পড়ে দ্রুত। শহরের ভেতরের ক্ষমতার খেলাগুলো ঠিক তেমন। বাইরের আলো ঝলমলে, ভিতরে আগুনের উত্তাপ। আবিরের আজকে কয়েকদিন হয়েছে এসেছে। প্রতিটা দিন যেন তার কাছে নতুন। আজ নতুন দিনের সূচনা করছে বারেক চৌধুরীর বাড়িতে। তবে তার জন্য দিন মানে সময় নয়, তার জন্য সময় মানে পর্যবেক্ষণ, বিশ্লেষণ, মানুষ দেখার, পরিস্থিতি বুঝে ফেলার সময়। এই বাড়ির প্রতিটি মানুষ তার কাছে এক একটি ধাঁধা, এবং প্রতিটি ধাঁধার মধ্যে লুকিয়ে আছে সত্য, ভয় এবং মৃত্যু। সকালে রান্নাঘরের পেছনের ছোট্ট ছাদে আবির দাঁড়িয়ে থাকে। দূর থেকে শহরে ট্রাফিকের আওয়াজ আসছে, কিন্তু তার চোখ আটকে থাকে বাগানের কোণে বসে থাকা প্রভার দিকে। 6 বছরের সেই পিচ্চি মেয়েটি চুপচাপ বসা, পাশে একটা ভাঙা পুতুল। মাঝে মাঝে সেই পুতুলের মাথায় হাত বুলিয়ে দেয়, তারপর আবার নিজের কাঁধে হাত রেখে বসে থাকে, যেন পুতুলকে সান্ত্বনা দিতে গিয়ে নিজের ভাঙা মন সেলাই করে। আবিরের মনের ভিতরে কিছু কাঁপে। একটা ছবি ফুটে ওঠে, খুব পুরনো। এক ছেলেকে তার ছোট্টবেলায় এমনভাবে গাছের গুড়ির পাশে বসে কাঁদতে দেখে গেছে। সেই ছেলেটি আর কেউ নয়, আবির নিজেই। নিচে নেমে আসে আবির, ধীর পায়ে এগিয়ে যায় প্রভার দিকে। সামনে পড়ে পলি, তার চোখে ক্লান্তি, মুখে একরাশ অনিচ্ছা। তার চোখের নিচে গাঢ় কালো দাগ। রাতেও নিশ্চয়ই ঘুম হয়নি। আবির তাকে জিজ্ঞেস করে না কিছু, শুধু একবার দেখে নেয়। পলি এসে প্রভাকে নিয়ে যায় সেখান থেকে। আবির আর কি করবে, ভিতরে চলে আসে। ডাইনিং টেবিলে বসেছে বারেক, তানিশা আর রাতুল। আবির গিয়ে বসতেই বারেক হেসে বলে, ঘুম কেমন হলো? আবির শান্ত স্বরে বলে, আমি কম ঘুমাই, তবে যতটুকু ঘুমাই তখন ঘুমালে চোখ বন্ধ হয়, মাথা না। তানিশা হালকা হেসে ফেলে, কিন্তু রাতুল গ্লাসে পানি ঢালতে ঢালতে ঠোঁট কামড়ায়। তুমি কি সবসময় এমন করে কথা বলো?
প্রশ্নটা করে তানিশা। তার কণ্ঠে ছিল এক ধরনের কৌতূহল। আমি সবসময় কথা বলি না, প্রয়োজন বোধ করলে কথা বলি। আবির উত্তর দেয় ছোট্ট করে। রাতুল মুখে আর কথা না বলে চোখে বলে ফেলে অনেক কিছু। খাবার শেষ করে চলে যায় সে যার মতো। আবির বের হয়, নবাব মুজিবের বাড়ির সামনে আসে। দূরে দাঁড়িয়ে বাড়িটা দেখতে থাকে আবির। 6টা দামি গাড়ি বের হলো বাড়ি থেকে। মন্ত্রী সাহেব বের হলেন। একটু পর নিধির গাড়িও বের হলো। আবির নিধির গাড়ির পিছু নেয়। নিধি আজকে যাচ্ছে একটা হ্যাকার গ্রুপের সাথে দেখা করতে, যারা কয়েক বছর আগে বিরাট বড় হ্যাকিং কেসে আটক হয়। নিধি তাদের সাথে আজকে দেখা করবে। মুম্বাই কারাগারে আছে নিধি। আবির আর যেতে পারে না। আবিরের মাথায় ঘুরছে অন্য একটা প্ল্যান, আবার নিধির মনেও ঘুরছে অন্যরকম প্ল্যান। রাতুল এসেছে একটা এলাকার ভেতরে। এখানে সে প্রায় রাত গেলে আসে। এখানে এসে সে নেশা করে, আড্ডা দেয়। পাশে একটা এলাকা আছে যেখানে থাকে প্রীতি। প্রীতি টিউশন করতে এখানে আসে। প্রায়শই রাতুলের সাথে ওর দেখা হয়। রাতুলের ইচ্ছে করে প্রীতিকে তুলে আনতে, কিন্তু ওর বাবার করা আদেশ, আর যাই করো মেয়ে কেলেঙ্কারি যদি এবার বারেক জানতে পারে তবে রাতুলকে সে মেরে ফেলবে। রাস্তা দিয়ে হাঁটছে প্রীতি। হঠাৎ একটা কুকুর প্রীতির পেছনে এসে দাঁড়ায়। কুকুরটা বেশ অ্যাগ্রেসিভ ছিল। প্রীতি ভয় পায়। এমন সময় একটা বাইক এসে থামে প্রীতি আর কুকুরের মাঝখানে। বাইক থেকে হেলমেট পরা একটা ছেলে নেমে কুকুরকে তাড়ায়। ছেলেটা হেলমেট খুলে ঘুরে তাকায়। প্রীতি ছেলেটাকে চেনে। মাঝে মাঝে এলাকার মোড় চায়ের দোকানে দেখা যায় ছেলেটা রাতুলের দিকে এগিয়ে আসে প্রীতি। ধন্যবাদ মিস্টার। আমি রাতুল। আমি প্রীতি। আপনাকে প্রায়শই দেখি এই রাস্তায়। টিউশনি থাকে তো, তাই ফিরতে একটু রাত হয়ে যায়। আচ্ছা। রাতুল বুঝে ফেলেছে জোর করে মেয়েটাকে কাছে ডাকা যাবে না, বুদ্ধি করে তাকে নিজের কাছে আনতে হবে। আবির বসে আছে বারেকের সামনে। বারেক কাগজে চোখ রেখে বলে, আজ খালিদদের সঙ্গে দেখা করতে হবে রাতে। আবির, তুমি আমার সঙ্গে যাবে। আবির মাথা নেড়ে বলে, ঠিক আছে। বারেক সম্মতিসূচক ভঙ্গি করে। আবির উঠে আসে। ঘরের এক প্রান্তে সারি সারি পুরনো বইয়ের আলমারি। তার পেছনে দেয়ালে গায়ে কিছু পুরনো ছাপ, যেগুলো চোখে পড়ে না সহজে। আবির সে দেয়ালের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তার চোখের দৃষ্টি যেন দেয়ালের মধ্যেই কিছু খুঁজে ফিরছে। হঠাৎই তার পেছনে আসে প্রভা। পায়ে চটি নেই, খালি পায়ে ধীরে ধীরে হেঁটে আসে। হাতে তার পুতুলটা। আবির নিচু হয়ে বলে, এই মেয়ে। প্রভা চমকে যায়, আশেপাশে তাকায়। তার মা দেখছে কিনা কে জানে। আবির বলে, তোর নাম কি? প্রভা। আমাকে লুকিয়ে দেখিস কেন? এমনি। কিছু বলবি? না মানে? প্রভার চোখের পানি পড়ে হাতে থাকা পুতুলের গায়ে। আবির শুধু বলে, কাউকে বলিস না, তবে মনে রাখিস কাদা ভালো, তাতে মন পরিষ্কার হয়। কিন্তু ভয় পেয়ে থাকলে দোষ তার, যে তোকে ভয় দেখায়, তুই না। প্রভা তাকিয়ে থাকে। তার চোখে ছোট্ট একটা ঝিলিক দেখা যায়, যেন আবিরের কথা তাকে একটু শান্তি দিল। প্রভা, কোথায় তুই? পলির ডাকে প্রভা চমকে যায়। সে দৌড়ে পালিয়ে যায় সেখান থেকে। সেই মুহূর্তে এই বাড়িতে নিধির প্রবেশ। আজ সে এসেছে একটা অনুমতি পত্রের জন্য, যেখানে 4 জন কয়েদিকে দিনে একবার ছাড়ার জন্য সব দায়িত্ব তার থাকবে। তবুও তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করতে হবে। নিধি আজকে সেই কয়েদির সাথে কথা বলেছে। তাদেরকে বলেছে ব্ল্যাক শ্যাডোর সাথে যোগাযোগ করে দিতে পারলে সে ওদেরকে সাজা কমিয়ে দেবে। ওরা প্রথমে রাজি হচ্ছিল না। নিধি তখন বলে তার বাবা মন্ত্রী, তাই যেন কেউ চিন্তা না করে। নিধি জেলারের সাথে কথা বলে। জেলার অনুমতিপত্র আনতে বলে বারেকের থেকে। এর জন্য নিধি এসেছে। বাড়িতে ঢুকে কাউকে দেখে না, তবে তার নজর পড়ে প্রভা আর আবিরের দিকে। দূর থেকেই দেখে আবির একটা ছোট্ট মেয়ের সামনে দাঁড়িয়ে কথা বলছে, কিন্তু খুবই আলতোভাবে। নিধির চোখে জলজল করে ওঠে কৌতূহল। সে সোজা চলে আসে আবিরের সামনে, পরিচিত ভাবে হাসে। আপনি কি এই বাড়িতেই থাকেন? আবির হালকা চমকে তাকায়, তারপর বলে, আমি বারেক সাহেবের দূরের আত্মীয়। আমি থানা থেকে এসেছি অনুমতিপত্র নিয়ে।
ওয়ারেক সাহেব কোথায় জানেন? আবির কিছু বলে না, নিধিও কোনো উত্তর পায় না, কিন্তু তার চোখে দেখা যায় এই ছেলেটিকে আগেও কোথায় যেন দেখেছে। কোথায়? নিধি বারেকের লাইব্রেরিতে আসে, একটা অনুমতিপত্র নেয়, তারপর সেখান থেকে চলে যায়। মুম্বাইয়ের শহরতলির দুপুর যেন জ্বলে ওঠা কামানের মতো। আকাশে সূর্য স্থির, বাতাসে জড়ানো ধূলিকণা, আর ঘরের ভেতরে জমে থাকা নিঃশব্দ উত্তাপ। বারেক চৌধুরী প্রসাদ তুল্য বাড়ির মধ্যে এই নীরবতা আরো ভারী, আরো অস্বস্তিকর। আবির ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠেছে এই বিষাক্ত পরিবেশে, তবে তার অভ্যস্ত হওয়া মানে সবার মতো মেনে নেওয়া নয়। সে পর্যবেক্ষণ করছে প্রতিটি শব্দ, প্রতিটি চোখের চাহনি, প্রতিটি দরজার পেছনে থাকা নিঃশব্দ কথোপকথন তার কানে বাজছে। আজ তার লক্ষ্য পরীক্ষায় প্রভাব শরীরের দাগগুলো কোনো দুর্ঘটনা নয়, এগুলো ধারাবাহিক নিপীড়নের চিহ্ন। কিন্তু কারা করেছে? এই বাড়িতে তো দাসীও ছাকনি দিয়ে নেওয়া, তাহলে এই নির্যাতনের উৎস এত লুকানো কেন? প্রভা আজ সকাল থেকে কাঁদছে না, হাসছেও না, সে যেন দুঃখে চুপ হয়ে গেছে। আবির জানে এই স্তব্ধতা অনেক ভয়ঙ্কর, কারণ যেসব শিশু নির্যাতিত হয় তারা প্রথমে কান্না করে, পরে চুপ হয়ে যায়। আবির হাঁটছে, তার চোখ পড়ে পলের উপর। মেয়েটির চোখ লাল, নিঃশব্দে ঝাঁট দিচ্ছে। আবির তার সামনে দাঁড়িয়ে বলে, এই যে শুনছো, প্রভাত তোমার মেয়ে তাই না? পলি চমকে যায়, সারা গা কেঁপে সে দৌড়ে চলে আসে সেখান থেকে। আবির বুঝতে পারে না হচ্ছেটাকে। আবির কিছু ভাবে না। আর গত রাতে ফারাদ, নাসিম আর খালিদের সাথে ছিল আবির। বারেক চৌধুরী তাকে নিয়ে গিয়েছিল। এই ছেলেটাই কি তবে আমাদের কাজ করে দেবে? হ্যাঁ। বারেক ভাই, তুমি যদি প্রধানমন্ত্রী হও, আমি কিন্তু তোমার স্বরাষ্ট্রমন্ত্রী হব। সেটা তো অবশ্যই। কিন্তু মুজিবকে কিভাবে সরাবে? কবে সেটা? বিধানসভার ভোট সামনে। কাজ হয়ে যাবে, সময় ও সুযোগ বুঝে। সব কাজে ব্যস্ত হলে সময় পেরিয়ে গেলেও সঠিক কাজ হয় না। দেখো, তোমাকে আনতে আমাদের অনেক কোটি টাকা গেছে, কাজটা যেন ঠিকঠাক হয়। বলেছি তো হয়ে যাবে, আমার মতো কাজ করতে দিন। আপনাদের আমি যখনই ডাকবো তখনই চলে আসবেন সেখানে। আবির তারপর চলে আসে সেই রুম থেকে। ওদিকে নিধি বসে আছে 4 জন ছেলের সামনে। পুরো রাত পার করে দিয়েছে ব্ল্যাক শ্যাডোকে খুঁজতে। ডার্ক ওয়েব একটা ব্ল্যাক শ্যাডো নাম দিয়ে ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিধি। এছাড়া কোনো উপায় নেই। নিধির প্ল্যান হলো একটা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিবে। ভিডিওটা হবে বারেক চৌধুরীকে নিয়ে। তাকে হুমকি দিতে হবে যাতে ব্ল্যাক শ্যাডো এটা দেখে। ওরা 4 জন হ্যাকার হুবহু ব্ল্যাক শ্যাডোর মতো করে ভিডিও বানায়, ইন্টারনেট ছড়িয়ে দেয়। সেটা ভাইরাল হয়ে গেছে। রাতুল প্রীতির জন্য অপেক্ষা করছে। প্রীতির সাথে রাতুলের এখন একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। রাতুল আর প্রীতি একসাথে আসা যাওয়া করে, সব স্বাভাবিক ছিল। কিন্তু প্রীতিকে একটা পুলিশ ছেলে পছন্দ করে। প্রীতি সেটা জানে, তবে পাত্তা দেয় না। সেই পুলিশটা হলো কৌশিক। কৌশিক প্রীতিকে ভালোবাসে ফেলেছিল অনেক আগেই। প্রীতি, তুমি ভুল করছো রাতুলের সাথে মিশে। ও কিন্তু অনেক খারাপ। দেখুন, ভালো খারাপ আমাদের শেখাতে আসবেন না, এসব বিরক্তিকর। তুমি অনেক বড় ভুল করলে, ওর ফাঁদে পা দিলে তুমি। আপনি পুলিশ হয়ে মেয়েদের টিস করেন কেন? আমি কিন্তু এর জন্য থানাতে কেস করে দেব। কৌশিক থেমে যায়। প্রীতি তাকে বোঝে না। ওদিকে বাড়িতে সবাই খাবার খেতে বসেছে। পলি তরকারি আনতে গিয়ে রাতুলের গায়ের উপর সেটা ফেলে দেয়। বারেক চৌধুরী আজকে বাড়িতে নেই। রাতুল পলির গায়ে জোরে চড় দেয়। পলি পড়ে যায় টেবিলের উপরে। প্রভা এগিয়ে আসে তার মাকে ধরতে। রাতুল খাবার টেবিল থেকে উঠে পলিকে বলে, তোর জন্য আমার দামি পোশাক নষ্ট হলো। রুমে আয়, তুই আমার রুম গুছিয়ে দিবি, কাপড়গুলো ধুয়ে দিবি। রাতুল চলে যায় সেখান থেকে। প্রভার হাত ধরে পলি তার রুমে নিয়ে আসে। সবাই চুপচাপ ঘটনা দেখছে, কেউ কিছু বলেনি। সবাই খাবার শেষ করে যে যার রুমে চলে যায়। পলি প্রভা কে রুমে রেখে আসে। রাতুলের রুমে কাছে আসে। দরজায় কড়া নাড়ার শব্দ হয়। রাতুল দরজা খুলে দেয়। পলি ঘরে প্রবেশ করে। রাতুল খালি গায়ে।
ছোট স্যার আবার মেয়েটাকে কিছু করবেন না? ওর জন্য আমি আছি তো। ওকে স্কুলে ভর্তি করাবেন বলেছিলেন, সেটা তো করেননি। ও বাচ্চা একটা মেয়ে, ওকে বাজেভাবে স্পর্শ করবেন না। চুপ কর, আয় কাছে আয়। এই নে নেশার মেডিসিন খা, তারপর আয় বিছানায়। আর কাপড় পরে আছিস কেন? কোলচপ। রোজ রাতে রাতুল পলির সাথে এমনই করে থাকে। ওরা জানে কেউ দেখে না, কিন্তু একজন রোজ দরজার ফটয় উকি মেরে সব দেখে, আর সে হলো প্রভা। আজকেও সে দেখেছে। তার মায়ের গা থেকে কাপড় খোলা দেখে সে দৌড়ে চলে যায় বাইরে। উঠানে আসতে চমকে যায় আবির দাঁড়িয়ে। প্রভা চলে আসার জন্য পা বাড়ায়, তখনই আবির বলে, ভয় নেই, বসো এখানে। তুমি রাতুলকে সব বলে দিবা? না বললে কি হবে তা? ও আমার মাকে মেরে ফেলবে। আমার মা কিচ্ছু করেনি, আমার জন্য মা ওনার কাছে যায়। আচ্ছা তারপর? আগে দিব্যি করো। আচ্ছা আল্লাহর প্রমিস বল। আমার বাবা নেই। আমি যখন রাস্তায় ঘুরতাম, একদিন রাতুল স্যারকে দেখি একটা মেয়ের গায়ে কি যেন সুই ফোটাচ্ছে। তারপর তাকে গাড়িতে উঠায়। কিছু সময় পর মেয়েটাকে গাড়ি থেকে ফেলে দেয়। আমি এসব দেখে ফেলি। আমাকে ধরে, আমার বুকে হাত দেয়, আমার কোমরে হাত দেয়, আমার গালে চুমু খায়। আমার কেমন যেন লাগে। মা আসে না সেখানে, মায়ের সাথে কি যেন কথা বলে। তারপর আমাদের এই বাড়িতে নিয়ে আসে। এখানে আমার মা কাজ করে, আর রাত হলে আমার মা রাতুলের ঘরে যায়। রোজ রাতে সে আমার মাকে অনেক মারে। বিছানায় শুয়ে আমার মা অনেক কাঁদে। রাতুল ছাড়ে না। আমি এইসব বলতে গেলে রাতুল আমাকে মারে। একদিন স্নান করছিলাম বৃষ্টিতে, রাতুল আমার আমার আগের মতো গায়ে হাত দেয়। খুব খারাপ লাগে আমার। মা যখন রাতুলকে বলে আমার মেয়ের জন্য আমি নিজেই এসেছি, আমার মেয়ের জন্য কিছু না হয়। আমি জানি না এইসব কথার মানে কি। আমাকে বলেছে যদি কাউকে কিছু বলি রাতুল আমার মাকে মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে। বাড়িতে নতুন কেউ আসলে ভাবি তাকে সব বলবো, কিন্তু কেউ এখানে থাকে না। প্রভার কথা শুনে আবিরের গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়। সে প্রভার পাশে বসে। প্রভা কাঁদছে, আবিরও কেঁদে ফেলেছে। সে ফোন বের করলো, অর্ককে কল দেয়। হ্যাঁ স্যার বলুন, কি করতে হবে? একটা পশুকে জবাই করতে হবে। তার প্রতিটা অঙ্গ এলাকায় যত কুকুর আছে সবগুলোকে খাওয়াতে হবে। সেটার দায়িত্ব তোদের। ওকে স্যার। আবির প্রভার মাথায় হাত রাখে। প্রভা খুশি হয়। এই প্রথম কারো স্পর্শে প্রভা যেন মায়ের অনুভূতি পাচ্ছে। আঙ্কেল, আমার মাকে নিয়ে আমি ঘুরতে চাই। মা কখনো রাতে আমার সাথে থাকে না। আমি ঘুমালেই চলে যাই সেখান থেকে। চিন্তা করিস না, সব হয়ে যাবে। প্রভার কথা শুনে আবির একদম চুপচাপ হয়ে যায়। মনে পড়ে তার অতীত। আবির কে ছিল, কিভাবে সে আজ এত দূর এসেছে। আবির প্রভার মাথায় হাত রেখে বলে চিন্তা না করতে। প্রভা সবদিন কেঁদে চলেছে। আবির আসে ভেতরে। বারেক চৌধুরীর সামনে দুটো মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়ে দুটোর নাম অর্পি আর সুমি। আঙ্কেল, আমার বন্ধুদের লাশ আমরা পুকুরে পেয়েছি। ওদের পিস পিস করে কেটেছে, শুধু মুখটা ঠিকঠাক করা। তাদেরকে খুন করেছে আপনার হয়ে। তারা কাজ করত। কে খুন করছে ওদের? আমিও বুঝতে পারছি না ওদেরকে খুন কে করলো আর কেনই বা করলো। আমি ওদেরকে একটা কাজ দিয়েছিলাম। আমি না, এটা খালিদের আইডিয়া ছিল। নবাব মুজিবের দুর্বলতা তার মেয়ে। আবিদকে বলেছিল নিধিকে তুলে নিয়ে আসতে। তারপর নিধিকে ছাড়াতে মুজিব আসলে তাকে মেরে ফেলবো। কিন্তু নিধিকে তুলতে গিয়ে ওরাই কিডন্যাপ হয়ে যায়। তারপর তো ওদের লাশ পাওয়া গেছে। বুঝতে পারছি না মুজিব কি কোনো কিলার আনলো। নিলয় তো মুজিবের সাথে নেই। আমার লোকদের মারা একমাত্র মুজিবের ছাড়া কারো সাহস নেই। কিন্তু সেদিন তো মুজিব পার্লামেন্টে ছিল, সেখানে আমিও ছিলাম। তাহলে কাজটা করেছে কে? খুঁজে বের করুন আঙ্কেল। আর ওই ছেলেটা কে? ওর নাম আবির, আমার কাজিনের ছেলে, মানে ভাগ্নে হয়। বেড়াতে এসেছে। ও আচ্ছা, আমরা তাহলে যাই। আর শোনেন, রাতুলকে সাবধান করবেন। ও কিন্তু বেয়াদবি করে আমাদের সাথে। আচ্ছা, আমি দেখছি। অর্পিরা চলে যায়। পলি চায়ের কাপগুলো তুলে নিয়ে আসে। বারেক চৌধুরী ভিতরে চলে যায়। বাড়িতে এখন কেউ নেই। আবির গিয়ে পলির সামনে দাঁড়ায়। পলি চমকে ওঠে। আবির পলির হাত ধরে পলির রুমে নিয়ে চলে যায়। দরজা আটকায় আবির। বাবু, আমাকে কিছু করবেন না, উপরওয়ালা দোহাই লাগে, আমাকে ছেড়ে দেন।
চুপচাপ বস বিছানায়। আমি পারবো না কিছু করতে, বাবু আমাকে ছেড়ে দেন। আবির চুপচাপ দাঁড়িয়ে থাকে। পলি বলেই যাচ্ছে কথা, কিন্তু কিছুক্ষণ পরেই বুঝতে পারে আবির তাকে কিছুই করবে না। আবিরের চুপ থাকা দেখে সে মাথা নিচু করে নিল। পলি চুপ করাতে আবির বলল, তোমার মেয়ের শরীরে দাগ দেখেছি। প্রভা বলেছে তুমি রাতুলের ঘরে রোজ রাতে কেন যাও। সে সবকিছু দেখেছে। সোজা সাপটা উত্তর দিবেন। পলি চমকে ওঠে, হাত পা কাঁপতে থাকে ওর। সে দ্রুত এসে আবিরের দিকে তাকিয়ে থমথমে খেয়ে যায়। তার পুরো শরীরটা কাঁপছে, চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। পলি কি করবে বুঝতে পারছে না। আবিরের দিকে তাকায়। আবির নির্লিপ্তভাবে তার দিকে তাকিয়ে আছে সবটা শোনার জন্য। পলি ভয়ে ভয়ে বলল, সাহেব আমি জানি না কিছু। এখনো মিথ্যা বলছো? তুমি জানো কিন্তু ভয় বলছো না। ভয়টা কার উপর? রাতুলের উপর? পলির চোখে পানি। সে আবিরের দিকে তাকিয়ে বলে, সাহেব আপনাকে বললে সে জানতে পারলে আমার মেয়েকে মেরে ফেলবে। আমার মেয়েকে সে ধর্ষণ করতে চায়। ওর বাবা ওর যখন 2 বছর বয়স তখন চলে যায়। একা আমি কি করব? আমার বাবাও মারা যায়। আমি তখন পথে পথে ঘুরি। নেশাখোর বড়টা আমাকে মারত। তারপর সে চলে যায় নিজে থেকে। আমার মেয়েকে রাতুল তুলে নিতে চেয়েছিল। আমি আসি সেখানে। আমার সাথে কথা হয়। আমাকে বলে ওদের বাড়িতে এসে কাজ করলে অনেক টাকা বেতন দেবে, আর থাকতেও খেতে পারবো। পারলে সেটা দিয়ে প্রভাকে আমি পড়াতেও পারবো। কিন্তু এখানে এসে এসব কিছুই হয়নি, বরং আমার মেয়ের জন্য রোজ রাতে রাতুলের কাছে যেতে হয়। রাতের পর রাত আমাকে ইচ্ছে মতো ধর্ষণ করেছে। আমি চুপচাপ সহ্য করেছি, মেয়ের মুখের দিকে তাকিয়ে। যদি এসব কেউ জানতে পারে, সে বলেছে আমার মেয়েকে মেরে ফেলবে। সাহেব দয়া করুন, কাউকে কিছু বলবেন না। আমার জীবন যায় যাক, আমার মেয়ে যেন ভালো থাকে সাহেব, আমার মেয়ে যেন ভালো থাকে। বলে কাঁদছে। আবির তার হাত ধরে বিছানায় বসায়। আবির কিছু বলে না, সে চুপচাপ তার রুম থেকে বের হয়ে যায়। তানিশা ওটা দেখে ফেলে। কাজের মহিলার রুমে আবির কি করে? তানিশা কিছু বলতে গিয়েও বলে না। তবে আবিরকে নিয়ে তার ভাবনা এখন বিশাল। আবির ছেলেটা খুবই কম কথা বলে, কিন্তু কাজগুলো অনবদ্য। রাতুলের জন্য প্রীতি দাঁড়িয়ে আছে। রাতুলের কাছে প্রীতি আসে। দুজনে রাস্তার পাশে বসেছে। এমন সময় একটা গাড়ি যায় সেখান দিয়ে। গাড়ির ভেতরে বসে আছে নিধি। নিধি প্রীতিকে দেখতে পায় রাতুলের সাথে বসে আছে। রাতুলকে সে চেনে। সালমানের জন্য রাতুল জেলখানাতে ছিল, কিন্তু প্রীতিও ওর সাথে কেন? নিধি কিছু বলে না, সে চলেছে সেখান থেকে। রাতুল প্রীতিকে বলে, চলো, তোমাকে একদিন আমার গরিবখানাতে নিয়ে যাই, যাবে আমার সাথে? গরিব থানা? এটা কোথায়? ওই যে তুমি যে এলাকাতে টিউশন করো, তার পাশে একটা বাড়ি আছে একতলা। চলো একদিন যাই। কে কে থাকে ওখানে? কেউ নেই, আমি একা থাকি। মা বাবা নেই আমার। ও আচ্ছা, চলো তাহলে এখন যাই। ঠিক আছে চলো। রাতুল তো এটারই সুযোগ খুঁজছিল। সে প্রীতিকে রাস্তাঘাটে বিরক্ত করলে প্রীতি সেটা মেনে নিত না। এবার ঘরে নিয়ে প্রীতির সাথে যা ইচ্ছা করতে পারবে। নিধির গাড়িটা হঠাৎ ডিস্টার্ব হয়ে যায়। গাড়ি থেকে নেমে সে বুঝতে পারছে না কি করবে। হঠাৎ গলির রাস্তা দিয়ে প্রীতি আর রাতুলকে ঢুকতে দেখে। নিধি এগিয়ে যায় সেখানে, ওদের পিছু নিতে শুরু করে। রাতুল একতলা বাড়ির সামনে এসে দাঁড়ায়। দরজা খুলে দিল একজন লোক। রাতুল বলে, কাজের লোক তিনি। প্রীতি মুচকি হাসে। বিকেল হতে যাচ্ছে, একটু পর তার টিউশনিতে যাবার সময় হবে। দ্রুত এসে রাতুলের সাথে দেখা করছে প্রীতি। ওরা ভিতরে চলে যায়। নিধি গোপনে বাড়ির ভিতরে প্রবেশ করে। প্রীতিকে একটা রুমে নিয়ে যায় রাতুল। প্রতিটা রুমের জানালা খোলা। নিধি চেক করতে করতে পেয়ে যায় সেই রুম। জানালার বাহিরে দাঁড়িয়ে থাকে নিধি। তুমি বসো, আমি তোমার জন্য চা করে আনি। বাড়িটা কিন্তু সুন্দর। তাহলে এবারের বউ হয়ে যাও। প্রীতি লজ্জা পায়। এখনো দুজনের ভেতরে সেভাবে কথা হয়নি। প্রীতি রাতুলের থেকে এমন কথা শুনে মাথা নিচু করে নিল লজ্জায়। রাতুল বলে, থাকো, চা করে আনি। দ্রুত। হ্যাঁ, আমাকে কিন্তু বের হতে হবে। ঠিক আছে। রাতুল চলে যায় রান্নাঘরে। নিধিও সেখানে যায়। রাতুল চা বানাতে থাকে।
চায়ে নেশার মেডিসিন মেশানো। নিধি সব কিছু ভিডিও করতে শুরু করেছে। বুঝে যা কি হতে যাচ্ছে। সে কৌশিককে কল দেয়, কৌশিককে সব কিছু জানায়। কৌশিক বের হয়। ওদিকে রাতুল চা নিয়ে আসে প্রীতির জন্য। প্রীতি চা খায়। কড়া ডোজের নেশার মেডিসিন। প্রীতি সেটা খেয়েই চোখে ঝাপসা দেখতে শুরু করে। রাতুল এবার প্রীতির কাঁধে হাত রাখে, ওড়নাটা খুলে নেয়। প্রীতি চমকে ওঠে। সে খুব ধীর গলাতে বলে, রাতুল কি করছো? আমার বের হতে হবে। আরে যাবে তো, আগে একটু এনজয় করি। কিসের এনজয়? এই যে তোমার সাথে আমার মজা করা বাকি, বিছানায় শোয়া। প্রীতির বিভিন্ন স্থানে রাতুল স্পর্শ করে। প্রীতি বুঝে যায় তার সাথে কি হতে যাচ্ছে, কিন্তু সে চিৎকার করতে পারে না। তার শরীরে প্রবেশ করেছে কোকেইনের কড়া ডোজ। গায়ে সামান্যতম শক্তি নেই তার। রাতুল বিছানায় ফেলে দিয়ে প্রীতির গায়ের জামাটা ছিঁড়ে ফেলে। বুকের জায়গাটা সব স্পষ্ট হয়। ভেতরে ছোট্ট অন্তবাস জামা পরা। রাতুল প্রীতির গালে চুমু দেয়। প্রীতি চিৎকার করে, তবে সেটা ঘরের বাইরে অবধি যেতে পারে না। ছাড়ো আমাকে, আমাকে যেতে দাও। কেউ আছো? আমাকে বাঁচাও। কেউ আসবে না সোনা, এখানে শুধু আমি আর তুমি। কাজের লোকটা এখন বাইরে চলে গেছে। তোমাকে কালকে সকালের আগেই ছাড়ছি না। সারা রাত তোমাকে খাবো গো। দয়া করে আমার সাথে কিছু করবেন না, আমাকে ছাড়ো, ছাড়ো বলছি। তোমার গায়ে জোর নেই সোনা, পারবে না মাথা দিতে। উঠে দাঁড়িয়েও হাঁটতে পারবে না। তাই যা করতে যাচ্ছি সেটা চুপচাপ সহ্য করো, দেখবা অনেক মজা পাচ্ছ। কথাটা বলেই পুরো জামাটাই খুলে ফেলে রাতুল। কেবল পরনে একটা পাজামা পরা প্রীতির। এমন সময় দরজার কাছে এসে দাঁড়ায় নিধি। সে সব ভিডিও করে নিয়ে রাতুলকে বলে, কি দরকার জোর করার? ভালোবাসলে যে কোনো মেয়ে তার সব কিছু দিয়ে দেয়। প্রয়োজনে মেয়েটা চাই যেন ওই মানুষটা সারা জীবন তার সাথে থাকে। কিন্তু কিছু ছেলে আছে এসব পেয়ে মেয়েটাকে ছেড়ে দিয়ে চলে যায়, এটা অন্যায়। তোর আবার জেলে যাবার সময় হয়েছে রাতুল। রাতুল ভয়ে চমকে ওঠে। প্রথমে ভয় পায় মানুষ জানাজানির বিষয়, কারণ এসব প্রকাশ করলে ওর বাবা জানতে পারবে আর বারেক চৌধুরী এবার ওর ছেলেকে মেরে ফেলবে। তাই ঘটনা বাহিরে যাওয়ার আগেই সে নিধির কাছে আসে। কে তুই? ও মজিবের মেয়ে না তুই? তুই তো আরো বেশি সুন্দরী। চলে আয়, একসাথে চিসাম গেম খেলি। খুব শখ, আচ্ছা দেখা যাবে। নিধি এগিয়ে আসে, রাতুলের কাছে এসে দাঁড়ায়। নিধি তার শরীরের সবটুকু শক্তি দিয়ে রাতুলের গায়ে কষে চড় বসিয়ে দেয়। একটা চড়েই রাতুল গিয়ে বিছানায় পড়ে। রাতুল উঠেই তার বিছানার নিচ থেকে একটা চাকু বের করে। নিধি ভয় পায় না। সে রাতুলের হাতে জোরে একটা লাথি দেয়। রাতুলের রাগ তখন চরম সীমাতে পৌঁছে গেছে। সে নিধির দিকে এগিয়ে এসে চুলের মুঠি ধরে বিছানায় ফেলে দেয়। তারপর অনেকগুলো চোট দেয়। নিধির ঠোঁট ফেটে রক্ত বের হতে শুরু করেছে। খুব শক্তি না তোর গায়ে? নাকি তোকে দর্শন করবো, তারপর ওটাকে সে বিছানা থেকে উঠতে পারবে না। তোকে দুর্বল করবো আগে। কিন্তু এত হাবস তোর শরীরে আসে কোথা থেকে রে? রাতুল আবার চমকায়। কণ্ঠটা কোনো মেয়ের না, কোনো ছেলের। তবে আবার কে আসলো? দরজার দিকে তাকিয়ে দেখে 3 জন পুলিশ দাঁড়ানো। রাতুল বুঝে যায় সে পুরোপুরি ভাবে ফেসে গেছে। রাতুল ছুরির দিকে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু কৌশিক এসে ছুরিটা পা দিয়ে চেপে রাখে। রাতুল তাকাতে কৌশিক জোরে একটা ঘুষি দেয়। নিধি দ্রুত উঠে প্রীতির জামাগুলো ঠিক করে ওড়না দিয়ে ঢেকে দেয়। নিধি এবার সোজা লাইভে আসে। লাইভে এসেই বলা শুরু করে, হ্যালো গাইস, দেখেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে রাতুলের কাণ্ড। সে একটা মেয়েকে তুলে এনে বাড়িতে ধর্ষণ করতে চায়। তার খাবারে নেশার মেডিসিন মিশিয়ে তাকে দুর্বল করে। সব ভিডিও আমার কাছেই আছে, আপনারা দেখুন রাতুলের কর্মকাণ্ডগুলো। এবার যদি তার বিচার না হয় তবে তার কাছে কোনো মেয়েই নিরাপদ নয়। লাইভ শেষ করে কৌশিক সেই সুযোগে রাতুলকে অনেক মারে। এরপর রাতুলকে টেনে নিয়ে যায় বাহিরে। ঘটনাটা বারেক অবধি পৌঁছাতে 5 মিনিট সময় লাগেনি। ছেলের এমন কাণ্ডে তিনি রেগে একদম ফায়ার। সে কি করবে বুঝতে পারছে না। আবিরকে ডাকে। আবির,
এদিকে এসো। হ্যাঁ বলুন। আমার ছেলে ফেঁসে গেছে। জানোয়ারটাকে কোনোভাবেই আদালত অবধি পৌঁছানো যাবে না, তাহলে অনেক ঝামেলা হবে আমার। যেভাবেই হোক তাকে বাড়িতে নিয়ে আসো, আমি ওকে কুচু কাটা করব। মন্ত্রী সাহেব, আমি এসেছি বিশেষ কাজে। এই কাজ তো আমার না, পুলিশকে ফোন করলেই তো তাকে ছেড়ে দেবে। ওখানে মুজিবের মেয়ে আছে, এত সহজ না। কাজটা তোমার মতো কারো দরকার। প্লিজ আবির, আমি টাকা দিব এটার জন্য। বেশ, চোখ বন্ধ করে 1 ঘন্টা ঘুম দেন, আপনার ছেলে বাড়ি আসবে। তবে আপনার ছেলের সাথে আমার তো অনেক কাজ আছে, সময় হোক টের পাবেন। আগে আমার ছেলেকে আমার সামনে নিয়ে আসো। আবির বের হয়, ফোন করে অর্কদের। ওরা সব কিছু রেডি করে ফেলে। আবির বের হলো। কৌশিকেরা গাড়িতে করে রাতুলকে তুলে নিয়ে যাচ্ছে। এমন সময় রাস্তায় একটা বাইক রাখা দেখতে পায়। সেখানে একটা ছেলে দাঁড়ানো, মুখে মাস্ক পরা। সে আবির। কৌশিকের গাড়ি থেকে নামে, হাতে পিস্তল। আবির বলে, এই অফিসার, পিস্তল দিয়ে কিছু হবে না, সোজা সাপটা কথাতে আসি। আমি রাতুলকে নিয়ে যেতে এসেছি। সে কি অজ্ঞান হয়ে আছে, নাকি এখনো চোখ মেলে আছে? কে তুই? রাতুলকে নিতে এসেছিস কেন? আমি কি সেটা মুখ্য বিষয় নয়? আমি এসেছি রাতুলকে নিতে। কেন এসেছি সেটা মুখ্য বিষয় না। যা প্রশ্ন করেছি তার উত্তর চাই। যা মেরেছি, মনে হয় না 2-3 ঘন্টার আগে সে চোখ খুলবে। তুই এখান থেকে চলে যা। রাতুলকে এবার ফাঁসির মঞ্চে নিয়ে যাব। আগে থানা অবধি নিয়ে যেতে পারিস কিনা দেখ, বয়েস। আবিরের কথা শুনেই অনেকগুলো লাইট জ্বলে উঠল। রাস্তার চারপাশ থেকে লোক বের হয়ে আসলো। পুলিশ কনস্টেবল কৌশিকের কাছে আসে। স্যার, এরা তো ব্ল্যাক শ্যাডো গ্যাং এর লোক দেখছি। তবে কি ব্ল্যাক শ্যাডো ওদেরকে পাঠিয়েছে? হ্যাঁ ভাই, তো তাহলে আমাদের থানা অবধি ওকে নিয়ে যাবার দরকার নেই। ব্ল্যাক শ্যাডো তাকে এমনিতেই মেরে ফেলবে। তুই কি ব্ল্যাক শ্যাডোর লোক? হ্যাঁ বয়েস, রাতুলকে নিয়ে এসো আর পুলিশগুলোকে আহত করো, না হলে সকালে সাংবাদিকদের কি দেখাবে। গো ফাস্ট। কৌশিক বুঝে যায় সামনে থাকা ছেলেটা রাতুলকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে নিজের স্বার্থে। রাতুলের কপালে খারাপ আছে। কয়েকটা ছেলে এসে কৌশিকদের মারে, হাতে গুলি করে, তারপর সেখান থেকে চলে আসে। রাতুলের জ্ঞান ফিরেছে। চোখ খুলে তাকিয়ে দেখে আবিরের পেছনে দাঁড়িয়ে আছে আবির, বাড়ির দরজার সামনে দাঁড়ানো। তার মানে রাতুল থানাতে নেই। তানিশা দরজা খুলে দেয়। আবির তাকে নিয়ে ভেতরে আসে। সোফাতে বসে রাতুল। এমন সময় বারেক চৌধুরী আসে সামনে। রাতুল তার বাবাকে দেখে কাছে আসতে যাবে, তার আগেই বারেক চৌধুরী স্টিক এনে রাতুলকে অনেক পেটাতে থাকে। আর আমির বাচ্চা জানোয়ার, একবার তোর জন্য আমার পথ চলে গিয়েছিল। তোকে বারবার বলেছিলাম যা করবি পুলিশ অবধি যেন না যায়। নারী কেলেঙ্কারিতে যাবি না। তুই আমার আবার পথ ধরে টানাটানি করেছিস। শুয়োরের বাচ্চা, তোকে আমি আজকে মেরেই ফেলবো। বাবা, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। আর কখনো এমন করবো না। আমাকে মেরো না, আমি আর যাবো না কোথাও। কুত্তার বাচ্চা হারামি, তোকে আজকে আমি মেরেই ফেলবো। এই পথ পেতে আমার কত টাকা লেগেছে জানিস? 10 কোটি টাকা। আসাম থেকে আমি থাক সেসব, তোকে আজকে আমি মেরেই ফেলবো। কথাগুলো বলেই বারেক বেধড়ক ভাবে রাতুলকে মারতে থাকে। রাতুল আবার জ্ঞান হারায়। সোফাতে গিয়ে বসে বারেক। নিজেকে শান্ত করতে পারে না। আবির পানির গ্লাস এনে দেয়। পানি খেয়ে নিজেকে কিছুটা শান্ত করে। তারপর উঠে আবিরকে জড়িয়ে ধরে বলে, তুমি আমার কাজের জন্য সেরা একজন। তোমাকে আমার কাছে আজীবন রাখতে চাই। জানোয়ারটা এখানেই থাক, ডাক্তার আনবো না। বারেক কথাগুলো বলেই চলে যায় সেখান থেকে। আবির মুচকি হাসে। প্রভা আর পলির দিকে তাকায়। ওদের চোখে মুখে খুশির আভাস। মনে মনে আবির বলে, বারেক সাহেব, মানুষের মার বিষের চেয়েও বিষাক্ত। মায়া করলেন আমার উপরে। হা হা হা। পুরো নিউজ মিডিয়া শহর এখন তোলপাড়। সকালেই থানার সামনে সাংবাদিকদের ভিড়, কিন্তু পুলিশ অফিসাররা আহত। কৌশিকের সারা গায়ে হাতে ব্যান্ডেজ। সে সাংবাদিকদের সামনে আসে। একজন ছেলে প্রশ্ন করে, অফিসার রাতুল কোথায় আর সে কি করেছে? আপনাদের এই অবস্থা কেন? আসলে রাতুলকে আমরা হাতে নাতে ধরেছিলাম, কিন্তু ফেরার পথে ব্ল্যাক শ্যাডোর গ্যাংয়ের লোকেরা এসে তাকে নিয়ে যায়।
আমাদেরকে অনেক মারে। আমাদের এক অফিসার এখনো হাসপাতালে। ব্ল্যাক শ্যাডো মানে যার কাছে এক্স ভোল্ট ফাইল আছে, যে কিনা একজন হ্যাকার, সে কেন রাতুলকে নিয়ে গেছে? তা জানি না, তবে তার কাজগুলো তো আপনারা জানেন। সত্যকে খুঁজে বের করা। রাতুল একবার ধরা পড়েছিল, কিন্তু তার ফাঁসি হয়নি। এই জন্য ব্ল্যাক শ্যাডো তার আদালতে নিয়ে গেছে তাকে শাস্তি দেওয়ার জন্য। আমরা এসব জানি না, মার খেয়ে আমরা রাস্তায় পড়েছিলাম। আর কোনো কথা বলে না কৌশিক। সাংবাদিকরা প্রশ্ন তুলে, রাতুল কি তবে এবার আসল সাজা পেতে চলেছে? পাওয়াটাই ঠিক। যে মানুষ অন্য মেয়েদেরকে এভাবে ভোগের কাজে ব্যবহার করে, তার মতো লোকদের জন্য ব্ল্যাক শ্যাডোর মতো হ্যাকারের দরকার। নিধি এসব নিউজ দেখে সকালে ঘুম থেকে উঠে ভয় পায়, কারণ কালকে ব্ল্যাক শ্যাডোর সাথে ওরা কথা হয়েছে। তাকে যে জন্য খুঁজেছে সেটা ব্ল্যাক শ্যাডোর কাছে বলে। তুমি কি তাহলে ব্ল্যাক শ্যাডো? হ্যাঁ, কিন্তু আমার সাথে কথা বলার জন্য বারেকের নামে মিথ্যা প্রচারণা কেন? কি করব, তোমাকে তো সহজে পাওয়া যায় না। তো কেন আমাকে খুঁজছো? তোমার কাছে কাশিফ স্যারের বানানো এক্স ভল্ট নামের একটা ফাইল আছে। সেখানে কি আমার মায়ের খুনের বিষয়টা আছে? আমি শুধু এটুকু জানতে চাই, আমার মা খুন হয়েছে কি না। সেটা জানার পর আর কোনো কোশ্চেন নয় তো? না, আর কোনো কোয়েশ্চেন করব না। শুধু আমি জানতে চাই আমার মা খুন হয়েছে নাকি স্বাভাবিক মৃত্যু। হ্যাঁ, সে খুন হয়েছিল। আমি তো নিধি, তোমার আইপি অ্যাড্রেস 108.167, তাই না? তোমার ডিভাইসের লোকেশন দেখাচ্ছে শহরের মাঝে মুজিবের বাড়ি ওখানে। হ্যাঁ, কিন্তু কেন আমার মা খুন হয়েছে? কি এমন হয়েছে যে খুন হতে হলো? আর যেখানে এক্স ভল্টের মতো একটা বিস্ফোরক ফাইল যা রাজনৈতিক ব্যবসায়িকের মতো বা মানুষের নামে আছে, সেখানে আমার মায়ের নামটা কিভাবে ঢোকে? কেন তার কথা গোপন করা হয়েছে? একটাই প্রশ্ন করবে বলেছিলে, তোমার প্রশ্ন শেষ। আমি সেটার উত্তরও দিয়েছি। কিন্তু মেসেজ সেন্ড হয়, কিন্তু ডেলিভারি আর হয় না। নিধি বুঝতে পারে সে এখন আর লাইনে নেই। রাতে মায়ের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে ব্ল্যাক শ্যাডোর নামে এমন নিউজ পাবে ভাবতে পারেনি। রাতুলকে তবে সে মেরে ফেলবে। প্রশাসন সব ইউনিট হতে এই হ্যাকারকে খুঁজে বের করার চেষ্টা করছিল 2 বছর আগে, কিন্তু কোনো কাজই হয়নি। হ্যাকার ধরা পড়েনি। অনেক কিছু 2 বছর আগেই বন্ধ হয়, তবে আবার শুরু হয়েছে। হুট করে আবিদ মামুন খুন হয়েছে। ভার্সিটি আগের মতো নেই। এখন ভার্সিটির সবটা নিয়ন্ত্রণ করে মুজিব। এখানে সব কিছু রুলস দিয়েই চলে। কোনো রাজনৈতিক সংগঠনের সরকার অবধি পৌঁছাতে পারে না। বারেক চৌধুরীও এমন নিউজ দেখে অবাক হয়। তবে আবির যে বুদ্ধি করে তার মেয়েকে নিয়ে এসেছে সেটা বুঝতে পারে বারেক অনেক খুশি। কিন্তু আবির কোথায়? আবির প্রভাকে নিয়ে একটা স্কুলে গিয়েছে। তানিশা কি পিছু নেয়। পিছু নিতে নিতে সে ওই স্কুলের দিকে আসে। সাথে পলিও আছে। তানিশা ইন্টারভিউর জন্য যখন বের হচ্ছিল তখনই চোখে পড়ে আড়ালে আবির আর পলি একসাথে বের হচ্ছে। সাথে ওর মেয়ে প্রভাও আছে। তানিশা ফলো করতে করতে একটা ভালো মানের স্কুলে আসে। আবির প্রভাকে স্কুলে ভর্তি করাতে এসেছে। পলির গায়ে অল্প দামের পোশাক, প্রভার গায়েও একই রকম। পলি আর প্রভাকে আগে পাঠিয়ে দেয় আবির। আবির দোকান থেকে সিগারেট কিনতে যাবে, তখনই তানিশা সামনে আসে। আবির কিছুটা চমকে যায়। তুমি এখানে? হ্যাঁ, দেখতে আসলাম। সেদিন পলির ঘর থেকে তোমাকে বের হতে দেখলাম। আজকে ওদেরকে নিয়ে এখানে কি করছো? ও আসলে পলির ইচ্ছে ছিল তার মেয়ে পড়াশোনা করবে। তোমাদের বাড়িতে কাজ করে যত টাকা পাই সেটা দিয়ে প্রভাকে পড়াবে, তাই ভর্তি করাতে নিয়ে এসেছি। সেভাবে তো আমি সব চিনি না, এটাই বাড়ির কাছের স্কুল মনে হলো, তাই আর কি। মুম্বাই সেন্ট্রাল প্রাইমারি স্কুল। তুমি কি জানো এই স্কুলটা সরকারি না, প্রাইভেট একটা স্কুল? এখানে পড়তে হলে অতটুকু বাচ্চা প্রতি মাসেই যাবে 20 থেকে 25,000 টাকা। তাছাড়া এখানে যে বাচ্চারা পড়ে সেসব বাচ্চার মা বাবা সব বড় পর্যায়ের লোক। এখানে স্টুডেন্টদের পড়াশোনার মান ভালো। কাজের মেয়েকে ভর্তি করাবে ভালো, একটা নিম্নমানের স্কুলে ভর্তি করাবে? সব শুনে তো এখানেই ভর্তি করাতে হবে মনে হচ্ছে। তুমি কি যাবে নাকি একাই যাবো? না না, হেড স্যার আমাকে চেনে। কাজের লোকের মেয়েকে ভর্তি করাতে আসছে দেখে বারেক কাকার কাছে জানাবে। সমস্যা আছে, পারবো না আমি। তুমি যাও, আমার ইন্টারভিউ আছে।
আর তাছাড়া দেখো এতক্ষণে ওদেরকে বেরও করে দিয়েছে। আবির মুচকি হাসে তানিশার মুখ থেকে এসব কথা শুনে। ওদিকে হেড স্যারের রুমে প্রবেশ করে পলি। হেড স্যার প্রথমে ওদের পোশাকের দিকে তাকিয়ে বলে, এই কি ব্যাপার, এখানে ভিক্ষুকদের ঢোকা নিষেধ, যাও যাও বাইরে যাও। দারোয়ান। স্যার, আমি ভিক্ষুক না। তাহলে তোমরা হেড টিচারের অফিসের রুমে কি করছো? বেরিয়ে যাও। স্যার, আমার মেয়েকে স্কুলে ভর্তি করাতে এসেছি। কি? ফকিরের মেয়েকে ভর্তি? জানিস এখানে ভর্তির ফর্মের কত টাকা দাম? যা ভাগ, বামন হয়ে চাঁদের দিকে নজর, পড়াশোনা করতে আসছে, যা বোতল টোকা গিয়ে। দারোয়ান আসে সেখানে। হেড টিচার দারোয়ানকে বলে, এই বেয়াদব, এসব টোকাইদের ভেতরে ঢুকতে দিয়েছো কেন? তোমার চাকরি দেখো আমি খেয়েছি। স্যার বলল ভর্তি করাবে, তাই। দাঁড়িয়ে কি দেখছো? ওই বের হতরা, ঘুরি বেড়াবার পড়াশোনা, আয় বলছি। দারোয়ান পলির হাত ধরে টেনে নিয়ে যায় বাইরে। আবির সেই সময় সেখানে আসে। আবিরের পায়ের কাছে এসে পড়ে ওরা। আবির ধরে ওঠায়। কি হয়েছে? এখানে আমাদের মতো গরিবের বাচ্চারা পড়তে পারবে না, চলুন স্যার। ভর্তি তো প্রভাকে এখানেই করাবো, চলো আমার সাথে। আবির দারোয়ানের কানের কাছে মুখ এনে কি যেন বলে। দারোয়ান সরে যায়। ভেতরে ঢুকে ওরা। আবির আবার ওদেরকে অফিস রুমে পাঠায়। ততক্ষণে অফিস রুমে প্রায় সব টিচাররা চলে এসেছে। পলিকে ঢুকতেই সবাই কেমন নাক সিটকিয়ে তাকায়। হেড স্যার খেপে যায়, চিৎকার করে বলে, ওই তোরা আবার এসেছিস, বের হবি কি না? যা বলছি এখান থেকে, না হলে খারাপ অবস্থা হয়ে দেবে বলে দিলাম। ওরা তবুও সরে না সেখান থেকে। এমন সময় আবির ভেতরে প্রবেশ করলো। গায়ে বেশ দামি পোশাক। আবিরকে দেখে টিচার থামলো। আপনি কে? ওই যে মেয়েটার অভিভাবক, আমি মেয়েটার কাকাই হই। মেয়েটাকে ভর্তি করাতে এসেছি। দেখুন মিস্টার, এখানে গরিব বাচ্চাদের পড়াশোনার জায়গা না। ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়ানো হয়। পাশেই আর একটা বিভাগ আছে, ওখানে প্রতি মাসে 30,000 টাকা লাগে। কেন এত টাকা লাগে? আপনাদের বেতন কি দেওয়া হয় না? হ্যাঁ হয়, কিন্তু এইটা নিয়ম। এত নিয়ম মানি না। ভর্তি সব রেডি করুন। এভাবে হবে না। তো কি এভাবে হবে? আবির কথাটা বলেই কোমর থেকে একটা পিস্তল বের করে হেড স্যারের টেবিলের উপর রাখলো। টিচারেরা সবাই ভয়ে চুপ হয়ে যায়। হেড স্যার বুঝে ফেলে সামনে বসে থাকা বড় বড় চুলের ছেলেটা সুবিধার না। তবুও বলে, দেখুন আপনি ভুল করছেন। খালিদ সাহেবের স্কুল এটা, অর্থমন্ত্রী তিনি, জানতে পারলে আপনার সমস্যা হবে। আবির পিস্তল টেনে বুলেট সেট করে ট্রিগারে আঙুল ধরে বলে, 5 অবধি গুনবো, এরপর কে মরবে আগে সেটা তার সিদ্ধান্ত। আর খালিদকে আমি চিনি না, সে আমাকেও চেনে না। মানুষের পোশাক চেহারা দেখে বিচার করা ঘোর অন্যায়। মনে রাখবেন টিচার, সৌন্দর্য খুঁজে লাভ কি? সব মানুষের ছায়াটাই তো কালো। 1 2 3 ভর্তি নিচ্ছি। ওই পেপারস নিয়ে আসো। প্রভার ভর্তির সব কিছু হেড স্যার নিজেই ঠিক করে দেয়। আবির বলে, প্রভা এখানে ফ্রিতে পড়বে, সব রকমের সুযোগ সুবিধা পাবে। যদি সে কোনোদিন আমাকে বলে টিচারেরা ওর সাথে বেয়াদবি করেছে, কসম উপরওয়ালার, খালিদ সহ ওর স্কুল ওর ভোগার ভিতরে আমি ঢুকিয়ে দেব। সাথে এখানে থাকা প্রতিটা টিচারকে আমি স্কুলের মাঠে পুঁতে দেব। মনে থাকবে তো? প্রভা এদিকে আয়, সবগুলো টিচারকে দেখে রাখ, নাম সহ পরিচয় জেনে রাখবি। যদি কখনো তোর সাথে অতিরিক্ত কিছু করে বা বলে, সোজা আমাকে জানাবি। আচ্ছা কাকাই। চল বই নিবি। আর শুনেছি এখানে স্কুল শেষে প্রাইভেট পড়ানো হয়, তুই সেখানেও পড়বি। একটা বাচ্চার প্রতি মাসে কেন 30,000 টাকা লাগে, সেই হিসেব যথাযথভাবে না দিলে ওদের অবস্থা কি হবে তা ওরা নিজেরাও জানে না। এখানে কমপক্ষে 1000 স্টুডেন্ট পড়ে। প্রতিটা বাচ্চার থেকে প্রতি মাসে 30,000 টাকা ওঠানো হয়। বিজনেসের টাকা তো বেশ অর্থমন্ত্রী অবধি যায়, তাই না? শালা খালিদ রে এখানে নিয়ে আসার ব্যবস্থা করছি। আবির কথাগুলো বলেই সেখান থেকে উঠে যায়। সব টিচারেরা যেন হাঁপ ছেড়ে বাঁচে। বুঝে গিয়েছে তারা আবির চাইলেই অনেক কিছু করতে পারবে। কিন্তু হেড স্যারের সাথে সাথেই খালিদকে কল করে। হ্যালো খালিদ স্যার। আরে মাস্টার যে, বলো কি মনে করে ফোন করলে? কোনো কিছু লাগবে স্কুলে? স্যার একটা ছেলে এসেছিল আজকে, সে একটা মেয়েকে ভর্তি করিয়ে দিয়ে গেছে, কিন্তু ফ্রিতে পড়াতে হবে।
লোকটা অনেক ডেঞ্জারাস ছিল, হাতে পিস্তল। বলে গেছে যদি আমরা ওই মেয়েকে ঠিক মতন দেখভাল না করি সেসব টাকার হিসাব নেবে। কি তোমরা কি করলে? বের করে দাও না কেন? দারুণ কি করছিল? স্যার, লোকটার হাতে পিস্তল ছিল, ভয়ে কেউ কথা বলতে পারেনি, স্কুলের ভিতরে পিস্তল নিয়ে এসেছে। ও আচ্ছা, দেখছি আমি। খালিদ ফোন কেটে দেয়। আশেপাশের মাস্তানদের কল করে ডিটেলস নেয়, কিন্তু কোনো কিছুই পায় না সে। আবির বাহিরে আসে। পলি আবিরকে বলে, আপনি খুব ভালো। আমাদের জন্য যা করেছেন তার রক্তের কেউ কখনো করতো না। প্রতি 100 জন মানুষের মধ্যে একজন ভালো মানুষ আছে বললেই হয়তো পৃথিবী সুন্দর। পৃথিবীতে সবাই বাঁচতে চায়। আমি কোনো ভালো মানুষ নই, তবে সব মানুষের থেকে একটু বেশি নিকৃষ্ট। আবির ওদেরকে নিয়ে চলে আসে। নবাব মুজিব বিধানসভায় এসেছে। মন্ত্রী ও মিডিয়ার লোকও উপস্থিত সেখানে। বারেক চৌধুরীকে নিয়ে সবার আলোচনা। চুপচাপ শুনতে থাকে সে। মুজিব বলে, বারেক, সালমান থাকতে তোমার ছেলেকে সে ফাঁসি অবধি নিয়ে গিয়েছে। যখনই সালমান মারা গেল তুমি আমার ছেলেকে ছাড়ানোর সব ব্যবস্থা করে ফেললে, জোর করে স্বরাষ্ট্রপদ নিলে। তোমাকে কিছু বলিনি, কারণ পুরনো বন্ধুত্বের জায়গা থেকে তুমি একবার আমার উপকার করেছিলে, সেটার জন্য চুপ ছিলাম। তোমার ছেলে কোথায়? মাননীয় মন্ত্রী, বন্ধুত্বের কথা বলিয়েন না, সেটা এখন অতীত। আমার অতীত রেকর্ড আমাকে ভয়ঙ্কর বানিয়েছে। তাই নাকি? তাহলে আমার অতীত নিশ্চয়ই তোমার মনে থাকার কথা। বাধ্য করো না খারাপ হতে, নিজের ছেলেকে সামলাও। আমার মেয়ের কাছে সব প্রমাণ আছে। আমি আমার ছেলেকে খুঁজছি। ব্ল্যাক শ্যাডো গ্যাং আমার ছেলেকে তুলে নিয়ে গেছে। ও হ্যাঁ, মনে পড়েছে, এক্স ভল্ট ফাইলটা কিন্তু তার কাছেই আছে। তাই আমরা যে অতীত নিয়ে যত বড়াই করছি, 1 মিনিটের ভিতরেই সব নষ্ট করে দিতে পারে। আমাকে দোষারোপ করে লাভ নেই। ওই হ্যাকারকে আগে খুঁজে বের করো। নবাব মুজিব কিছু বলে না। দুজনের ফিসফিসানি থামে। সাংবাদিকদের সামলে নেয় বারেক। তবে মনে মনে বারেক বলে, শালা ইচ্ছে করছে তোকে এখানেই ঠুকে দি, কিন্তু এটা করলে আমার সাপ মরবে, লাঠি ভাঙবে। অপেক্ষা কর তুই, তোকে ঠিকই সরাবো আমি। নীতি বসে আছে গাড়িতে। সামনে জ্যাম লেগেছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রীর ছেলে নিতিন একটা মেয়েকে তুলে এনেছে। রাস্তার মাঝখানে বসিয়ে রেখেছে মেয়েটাকে। এর জন্য জ্যাম লেগেছে। মেয়েটার বাবা একজন কর্পোরেটর অফিসার। নিতিনের একটি ফাইল সাইনের প্রয়োজন আছে, কিন্তু নিতিন এই মেয়েটার বাবার থেকে কোনোভাবেই সাইন আনতে পারছে না। কারণ নিতিন হাসপাতাল ভেঙে সে একটি বার বানাতে চায়, আর সেটা কলেজের পাশে হওয়াতে একদমই কাজটার অনুমতি দিতে রাজি নয় অফিস থেকে। সেই পদে বসে আছে মিজান আহমেদ। তাই বাধ্য হয়ে নিতিন মিজানকে তুলে এনেছে। আবির এসেছে নিধির বাড়ির পাশে। নিধির কালো কাচের উপরে নিজের চেহারা দেখতে পায়। সে কাচের দিকে তাকিয়ে নিজের বড় চুল দাড়িগুলো ঠিক করতে থাকে। চোখে রোদ চশমা। নিধি তখনই কাজটা সরিয়ে দেয়। ভেতরে আবির নিধিকে দেখতে পেয়ে নিধি তাকাতে আবির লজ্জা পায়। আপনি এখানে? হ্যাঁ, একটু কাজ আছে। চুলগুলো কাটতে পারেন না? পুরাই জঙ্গলি চেহারা। সবকিছু ছোট করবেন, না হলে গার্লফ্রেন্ড চলে যাবে। কেউই তো নেই, চলে যাবে আবার কি? সেদিন তো দেখলাম রাস্তায় বৃষ্টিতে ভিজে আপনি তার গায়ে কোট দিয়ে দিয়েছিলেন। ও, ওটা তো মামার মেয়ে হয়। দেখলেন না সেদিন যে বাড়িতে গেলেন, সেখানে ছোট মামার মেয়ে সে। ও, কিন্তু বাবা আর একটু সহ্য করো, জ্যাম এখনই সারবে। একটা ছেলের কথা কানে আসে আবিরদের। ছেলেটা ওদের পাশে দাঁড়িয়ে অন্য গাড়ির জানালার দিকে তাকিয়ে কথাটা বলল। ভাই কি হয়েছে? কিসের জ্যাম? ভাই, আমার বাবা স্টক করছে। 1 ঘন্টা ধরে জ্যামে আটকে আছি। সামনে গিয়ে দেখলাম নেতার ছেলেরা একটা মেয়েকে আটকে রেখে তাস খেলছে। সরতে বললাম, আমাকে তাড়িয়ে দিল। ও, এই বিষয়? আচ্ছা শোনো, আমার বাইকটা নিয়ে তুমি সাইডে রেখে দিও, আমি আসছি, জ্যাম ছেড়ে দেবে। আমিও আসছি। নিধি নামে। নিধির বিষয়ে তেমন কেউই জানে না। তার বাবা মন্ত্রী হলেও নিধি তার বাবার প্রোটোকল ছাড়া চলতে পছন্দ করে, নিজেকে সবার থেকে আড়াল করে। আবির এগিয়ে যায়, নিধি পেছনে পেছনে হাঁটে। নিধি ভাবছে আবির হয়তো অনুরোধ করবে, হয়তো বারেকের নাম বলবে।
তবে এতে যদি কাজ না হয় নিধি শেষমেশ তার বাবার সহায়তা নেবে। আবির এসে জটলার কাছে একটা স্কুল পড়ুয়া মেয়েকে মুখে টেপ লাগিয়ে বেঁধে রেখেছে রাস্তার মাঝে। আবির এগিয়ে আসলো। আবির এসে খুব স্বাভাবিকভাবে বলে, ভাইরা তোমরা রোড ব্লক করে কেন আছো? কোনো সমস্যা থাকলে রোড থেকে সরে গিয়ে সেটা ঠিক করো। রোডে থাকা মানুষগুলো তোমাদের জন্য দুর্ভোগ পাচ্ছে, তাই ভালোভাবে এখান থেকে সরে গেলে খুবই ভালো হয় ব্রাদার। আবিরের কথা শুনে একটা ছেলে এগিয়ে আসে। আবিরের সামনে দাঁড়িয়ে একটা ধাক্কা দিয়ে বলে, কি বললি আবার বলতো? আর তুই কে? যা ভাগ। কথাগুলো বলেই আবিরকে সে ধাক্কা দিতে থাকে, মানে ঠেলতে ঠেলতে সরাতে শুরু করে। সবাই তখন চুপচাপ দেখছে। আবির প্রায় পড়েই যাবে। তখন আবির ওই ছেলেটার হাত ধরলো। হাতটা ধরে ঘুরিয়ে জোরে একটা মোচড় দেয়। এক মোচড়ে ছেলেটার হাত ভেঙে যায়। ছেলেটা চিৎকার করতে করতে ওখানে বসে পড়ে। আবির এগিয়ে এসে একটা হকি স্টিক নেয়। এরপর সবগুলো ছেলেকে মনের ইচ্ছা মতো পিটাতে শুরু করে। 10 মিনিট মেটানোর পর ছেলেগুলো সেখান থেকে দৌড়ে চলে যায়। আবির মেয়েটাকে ছাড়িয়ে নিয়ে রাস্তার পাশে আসলো। জ্যাম ছাড়িয়ে দেয় নিধি। কিছু সময় পর ট্রাফিক পুলিশ এসে ট্রাফিক নিয়ন্ত্রণ করে। মেয়েটা ভয় পেয়েছে। ভয় নেই, ওরা আর কিছু বলবে না। এই নাও আমার নাম্বার। ওরা যদি আবার আসে আমাকে ফোন করে ঠিকানা পাঠিয়ে দিও। এই যে নিধি, আপনি ওকে বাড়িতে পৌঁছে দেন। আপনি আমার নাম জানেন? মন্ত্রীর মেয়ে আপনি, সেটাও জানি। ও আচ্ছা, শুনুন, আপনার কণ্ঠটা খুব পরিচিত মনে হচ্ছে আমার কাছে। পটানোর ধান্দা করছেন নাকি? অবশ্য পটালে ভালোই হয়। না মানে আসলে কোথায় যেন শুনেছি। শুনবেনই তো। আপনার ভাবনা এসে বকবক করেছে কিনা? এই জানতো এখান থেকে, সব ছেলে সুযোগে এমনই করে, ফাজিল একটা। আবির মুচকি হেসে চলে যায়। যদিও দাড়ি গোফের কারণে হাসিটা নিধি টের পায়নি। নিধিও বুঝতে পারে না ছেলেটা এমন করে কেন কথা বলল। তবে ছেলেটার কথা শুনে সায়ান মানে নিলয়ের কথা মনে পড়ে যাচ্ছে। নিধি সেই ভাবনা থেকে বেরিয়ে মেয়েটাকে নিজের বাড়িতে ওঠায়। তারপর ওর ঠিকানায় চলে যায়। খালিদ, বারেক, নাসিম আর ফারিদ বসে আছে। রাতুলের ঘটনা এখন একটু কমে এসেছে সবার মুখ থেকে, কারণ আবিরের কথা মতো বারেক তার ছেলেকে রুমে বন্দি করে রেখেছে। সে বাহিরে বের হলে ব্ল্যাক শ্যাডো যে তাকে নিয়ে গেছে এই ঘটনাটা মিথ্যা হবে। ফলে বারেক ফেসে যাবে। সবার থেকে দূরে বসে আছে আবির, নিজের মন মতো আপেল খেয়ে যাচ্ছে। খালিদ বলে, নবাব মুজিব মনে মনে চায় আমরা এখান থেকে সরে যাই, কিন্তু এটা তো হতে দিতে পারি না। তাকে সরানোর কি কোনো সুযোগ বা প্ল্যান নেই? সেটা যদি না হয় আমরা কিন্তু তার কাছে ফেসে যাব। আর বড় কথা, সে আমাদেরকে দুর্বল করে রাখতে পারে। কিন্তু বড় ভয় নবাব মুজিব নয়, বড় ভয় তো ব্ল্যাক শ্যাডো। নবাব মুজিবও তো সেই ভয় আতঙ্ক। প্রমাণ তো সব শ্যাডোর কাছে। এই হ্যাকার, তার সাথে কি কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব নয়? সে কেন রাজনীতির ভেতরে আসলো? সেই ফাইলটা নিয়ে করবেটা কি? তার তো কোনো দাবিও দেখছি না। তোমরা কিলার কি করছে? ওর তো কোনো কাজ করতে দেখছি না। আবিরের ততক্ষণে একটা আপেল খাওয়া শেষ। বারেকেটটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বলে, স্বার্থের মায়াজালে পৃথিবীটা সেরা। ভালো থাকে তারাই যারা অভিনয়ে সেরা। রূপে রূপান্তর, সময় কিন্তু জাদুকর। আজকে তোমার, কালকে আমার। পাপে জয়, পাপে ক্ষয়, অতি পাপে মরণ হয়। সময় কিন্তু কথা বলে। আবিরের এমন উদ্ভট কথা শুনে ওরা কিছু সময় চুপ হয়ে যায়। আবির আপেলে একটা কামড় দিয়ে শব্দ করে হাসতে থাকে। তারপর ওদের কাছে এসে বলে, কথাগুলো কেন বললাম জানেন? সেটা বাদ দেন, একটা প্ল্যান আছে। সেটা হলো নবাব মুজিবের মেয়েকে নির্জন জায়গাতে ডেকে আনা। এরপর আপনারা মুজিবকে কল করে বলবেন তার মেয়ে কিডন্যাপ হয়েছে। যদি তার মেয়েকে ছাড়াতে হয় তবে 1 কোটি টাকা লাগবে। টাকা? আমার তো টাকা চাই না। আহ বারেক সাহেব, বুদ্ধিমান মানুষ হয়ে কেন এমন কথা বলছেন?
তাকে যদি সরাসরি ডাকা হয় সে বুঝেই যাবে তাকে মেরে ফেলতে ডাকছে, তাহলে সরাসরি আপনাদের উপর সন্দেহ করবে। নিজের মেয়েকে ছাড়ানোর আগে সে আপনাদেরকে খুঁজে বের করতে থাকবে। সে ভালো করেই বুঝতে পারবে তার মেয়েকে আপনারা ততক্ষণ মারবেন না যতক্ষণ না সে নিজে উপস্থিত হয়। তাই ঘটনা বা তার সন্দেহ নিয়ে যেতে হবে কোনো কিডন্যাপার টাকার জন্য কিডন্যাপ করেছে, ফলে সে টাকা নিয়ে যাবে। এতটুকু আপনাদের জানার দরকার ছিল, জানিয়েছি। বাকিটা আমার কাজ। কিন্তু কাজটা কবে হবে? আর নিধি কেন নির্জন জায়গাতে যাবে? আরে বারেক সাহেব, এত বড় লোক নিয়ে আপনি ঘোরেন কেন? ঠান্ডা মাথায় মাইন্ড গেম খেলতে জানেন না? বলেছি তো বাকিটা আমার কাজ। নিধি নিজেই যাবে সেখানে, জোর করলে নিধি যাবে না, সতর্ক হয়ে যাবে। এজন্য তার সাথে আমার ফ্রেন্ডশিপ করতে হবে। এত কিছু বলা যাবে না। মাইন্ড গেমের পৃথিবীতে সবাই বোকা। যে মাইন্ড গেম খেলে সে দুর্বলতা প্রকাশ করে, কিন্তু সে দুর্বল নয়, সে খেলতে ভালোবাসে। আবির কথাগুলো বলেই রুম থেকে বের হয়ে যায়। খালিদ বারেককে বলে, না, ছেলেটার ভেতরে ট্যালেন্ট আছে। এখন তাহলে বারেক ভাই, তোমার ছেলেকে বাইরে থেকে বের হতে দিও না। সে বাইরে গেলে মুজিব জানতে পারলে সমস্যা আছে, ভাববে ব্ল্যাক শ্যাডো আমাদের সাথে আছে। জানোয়ারটা মানুষ হলো না। রাতুল আজ কয়েকদিন পর বেশ খানিকটা সুস্থ হয়েছে। সুস্থ হয়ে বাড়ির উঠানে এসে সিগারেট টানছে। এমন সময় প্রভার ঘর থেকে বই পড়ার শব্দ শুনতে পায় রাতুল। রাতুল এগিয়ে যায় সেদিকে। দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখে প্রভা বই পড়ছে। পেছন দিকে ঘুরে বসে। রাতুল চুপি সারে গিয়ে প্রভার পেছনে বসলো। পলি ঘরে নেই, সে রান্নাঘরে কাজ করছে। তখন সন্ধ্যা রাত। রাতুল গিয়ে প্রভার কাঁধে হাত দেয়। প্রভার গায়ে নতুন জামা কাপড়। প্রভা দেখতে একদম ওর বাবার মতোই সুন্দর হয়েছে। প্রভা চমকে ওঠে, ঘুরে তাকিয়ে দেখে রাতুল। সে আরও ভয় পায়। পড়া থামিয়ে তার মাকে ডাকতে যাবে, তখনই রাতুল একটা ঝাড়ি দেয়। প্রভা থেমে যায়। ভয়ে সে মুখ দিয়ে কোনো কথা বের করতে পারে না। কিরে, তোকে কদিন ধরে দেখিনি বলে তোর চেহারায় সৌন্দর্যতা বেড়ে গেছে? ৬-৭ বছর বয়সেও তোকে কি আদরে লাগছে? কাছে আয়। আঙ্কেল, আমাকে ধরবেন না, আমার ভয় করছে। রাতুল প্রভার ঠোঁটে হাত দেয়। প্রভার সারা শরীর ভয় কেঁপে উঠল। রাতুল হাত বোলাতে থাকে কাঁধে, পিঠে, আর বলে, তোকে অনেক সুন্দর লাগছে। তোর গায়ে নতুন জামা কে কিনে দিয়েছে রে? তোর মা টাকা পেয়েছে কোথায়? আর বই পড়ছিস কিভাবে? তুই বই পেয়েছিস কোথায়? স্কুল ড্রেস তোর বিছানায়? আরে কি মুম্বাই সেন্ট্রাল সরকারি স্কুলের ড্রেস? কি ব্যাপার? আমার মা ভর্তি। হাত সরান আঙ্কেল, আমার কোমরে অনেক লাগছে। আপনি এমন করে ধরেন কেন? তুই অনেক নরম, ধরতে ভালো লাগে। চল আমার সাথে রুমে, তোকে অনেক চকলেট দেব। আমার চকলেট লাগবে না, আপনি জামার ভেতরে হাত দিচ্ছেন কেন? মা! পলির হাতের কাজ প্রায় শেষ, গায়ে নতুন জামা। কাজ শেষ করে সে তার রুমে আসে। রুমে এসেই সে যেন আকাশ থেকে পড়ে। এক হাত দিয়ে রাতুল তার মেয়ে প্রভাকে ধরে আছে। রাতুল আরেক হাত দিয়ে প্রভার সারা গায়ে হাত বোলাচ্ছে আর ঠোঁট দিয়ে কাঁধে চুমু খেতে যাচ্ছে। পলি দৌড়ে এসে রাতুলকে সরিয়ে দিয়ে প্রভাকে সেখান থেকে নিয়ে পেছনে দাঁড় করায়। পলি বলে, এসব কি করছেন স্যার? আপনাকে তো বলেছি আমার মেয়ের থেকে দূরে থাকতে, তাহলে তার কাছে কেন এসেছেন? আরে বলি, তোর গায়েও দেখি নতুন জামা, তা কে দিল রে? সুন্দর লাগছে। চল রুমে চল। না, যাব না। কি বলে তুই? হ্যাঁ, যাব না। আমি আর আপনার কোনো কাজ করব না। তোকে কিন্তু বাড়ি থেকে বের করে দেব। তোর মেয়েকে পড়াশোনা করানোর কোনো ব্যবস্থা করাবো না। এসবের দরকার নেই, সে ভর্তি হয়েছে, তার কিছুই লাগবে না। আপনার মতো মানুষের থেকে আমাদের কিছু দরকার নেই। কি বলছিস? তোর তো দেখি অনেক সাহস বেড়েছে। আগে তো এত কথা বলছি না। বুঝতে পারছি
তোর ব্যবস্থাও করতে হবে এবার। চুপচাপ রুমে চল। বললাম তো আমি কোথাও যাব না। বাকি তোর গলা অনেক লম্বা হয়েছে, তোর মেঘে ভালো থাকতে দেব না। এসব কাপড় চোপড় কোথায় পেয়েছিস বল? নতুন পাতার পাইছিস? কে সে? দেখুন মুখ সামলে কথা বলবেন, সবাইকে নিজের মতো ভাববেন না। এগুলো আবির স্যার দিয়েছে, সে আমার মেয়েকে ভর্তি করিয়েছে, সবকিছু তিনি ব্যবস্থা করে দিয়েছেন। ওহ, আমি ছিলাম না বলে এখন তার বিছানায় গরম করিস? সেটা কি হারামি, আমার মালটাকে খেয়ে দিচ্ছে। সর, তোর মেয়েকে আমি নিয়ে যাব। তোর মেয়েকেও তো সেই খেয়ে। পলি রাতুলের পুরো কথা আর বলতে দেয় না। সে এবার দুঃসাহসের সীমা ছাড়িয়ে সাহস জুগিয়ে যা আরও আগে করা দরকার ছিল ঠিক সেটাই করেছে। পলি কষিয়ে একটা চড় দিয়েছে রাতুলের গালে। রাতুল চোখ বড় বড় করে তাকিয়ে আছে পলির দিকে। রাতুল আরও হিংস্র হয়। সে পলিকে ঠেলে ফেলে দিয়ে প্রভার হাত ধরে প্রভাকে টেনে নিয়ে যেতে থাকে। পলি কেঁদে বলে, স্যার আমার মেয়েকে ছেড়ে দেন, এতটুকু একটা মেয়ে মরে যাবে। রাতুল দরজা সরিয়ে যখনই প্রভাকে নিয়ে বের হবে তখনই আবির এসে দাঁড়ায় সামনে। রাতুল স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। আবিরের চোখ যায় প্রভার দিকে। প্রভা হাত ধরে রেখেছে রাতুল। আবির খুবই ধীর গলাতে বলে, মেয়েটার হাত ছাড়। তুই আমাকে তুই করে বলছিস? শালা আমার জিনিসে বাঘ বসিয়েছিস। মেয়েটার হাত ছাড়। পলি এসে দাঁড়িয়েছে। আবিরের দিকে তাকিয়ে থাকে সে। আবিরকে রাতুল বলে, হাত ছাড়বো না, দেখবি কি করব। রাতুল কথাটা বলেই প্রভার বুকের উপর হাত দিয়ে চেপে ধরে। ঠোঁটে গলায় গালে হাত বোলাতে থাকে। আবির দেরি করে না। গায়ের যতটা শক্তি ছিল সবটা দিয়ে রাতুলের পেটে জোরে একটা খুশি দেয়। এমন সময় বারেক তানিশা বাড়ির ভেতরে আসলো। রাতুল গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে ফ্লোরে পড়ে যায়। সাথে সাথে রাতুল মুখ দিয়ে রক্ত বমি করতে শুরু করে দিয়েছে। আবির, এসব কি? রাতুল, কি হয়েছে? বাবা, আবির আমাকে মারলো। আবিরকে ছেড়ো না। বারেক এগিয়ে আসে। আবির বারেকের কোমর থেকে পিস্তল তুলে নিয়ে উপরে চাপ দিয়ে টেনে সেট করে রাতুলের কপালে ঠেকায়। বারেক ভয় পায়। কেউ না জানুক, বারেক জানে আবির একজন আন্ডারওয়ার্ল্ডের কিলার। যেন তেন কিলার নয়, একেবারে ভয়ঙ্কর কিলার। বারেক বলে, আবির, কি করছো? সে আমার ছেলে, ছাড়ো আমার ছেলেকে। কি হয়েছে? মানুষ মরলে কাঁদে মানুষ, অমানুষ মরলে হাসে সমাজ। কারণ হৃদয়ের মৃত্যুতে পৃথিবী নীরব হয়, আর হৃদয়হীন মৃত্যুতে সে হাত ছাড়ে। পিস্তলটা দাও, মাথা ঠান্ডা করো। আবির রাতুলকে বলে, শোন, তোর বাবার জন্য তোর এই দেহটার ভিতরে প্রাণটা রেখে দিলাম। না হলে কয়েক সেকেন্ড লাগবে তোর এই জানোয়ারের মতো প্রাণটা কেড়ে নিতে। যা ভাগ। আবির সরে আসে ওর কাছ থেকে। বারেক পিস্তলটা কেড়ে নেয়। তানিশা বুঝে ফেলেছে কি হতে যাচ্ছিল এখানে। প্রভার দিকে তাকিয়ে সেখানে আসে সে। প্রভাকে ধরে নিজের কাছে টেনে নেয়। রাতুলের প্রতি তানিশার আরও ঘৃণা বেড়ে গেল। সে মনে করে প্রথম যখন রাতুল জেল থেকে এসেছিল তানিশা গোসল করে ফিরছিল, কাপড় চেঞ্জ করার জন্য দরজা আটকাতে যাবে, তখনই রাতুল এসে দরজা ধরে। তানিশার রুমের ভিতরে যেতে চায়। তানিশা চিৎকার করে। বারেক এসে রাতুলকে মারে। তারপর থেকে তানিশা রাতুলের সাথে ঠিকমতো কথা বলেনি। বাবা, ও তোমার ছেলেকে মারলো আর তুমি ওকে কিছু বললে না? তুমি আমার বাবা। বারেক রাতুলের গালে জোর একটা চড় দেয়। রাতুল গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। বারেক চৌধুরী চিৎকার করে বলে, জানোয়ারের বাচ্চা হারামি, তোকে রুম থেকে বের হতে কে বলেছে? যা নিজের ঘরে যা। তোকে যদি আমি আর একবার আবিরের সাথে কোনো ঝামেলাতে জড়াতে দেখছি, তোর গুলি করবো আমি। তোর মা মরছে আর রেখে গিয়েছে একটা জানোয়ার। ওর জন্য আমার সব কিছু হারাতে হবে। একটু একটু করে নিজেকে তৈরি করে আজ আমি এই পজিশনে আসছি। এখানে আসতে কম কিছু করিনি আমি। ভারতের সব রাজ্যতে চষে বেরিয়েছি। আর তোর মতো একটা জানোয়ার পয়দা করে আমার সব হারাতে হবে। কি দরকার ছিল মুজিবের মেয়ের সাথেও এসব করতে যেতে? তোকে আমি মানুষ করতে পারিনি নাকি স্বাধীনতা দিয়ে খারাপ বানিয়েছি? এবার শেষ সুযোগ। যদি তোর নামে আর কিছু শুনেছি, আমার পিস্তলের সব গুলি তোর পেটে ঢুকবে। বারেক চলে যায় কথাগুলো বলে। রাতুল একবার
আবিরের দিকে গভীর দৃষ্টি দিয়ে হনহন করে নিজের রুমে চলে যায়। আবির প্রভাদের দিকে ফিরতেই প্রভা আর পলি এসে আবিরকে জড়িয়ে ধরে। পলি বলে, আজ আপনি না থাকলে কি যে হতো দাদা। আপনি আমার নিচের দাদা, আপনি দেবদূত। আপনার জন্য অনেক প্রার্থনা করব। দাদা বলে রেখেছো বোনের জন্য, এটা করা আমার কর্তব্য, ঠিক আছে? আর কোনো চিন্তা নেই। প্রভা যা, ঘরে গিয়ে বই পড়। ওরা দুজনে চলে যায়। আবির গিয়ে সোফাতে বসে। তানিশা এসে বসে আবিরের সামনে। আবিরকে এবার সে পুরোপুরি বুঝে ফেলেছে। আবির অনেক ভালো একটা ছেলে, তবে অনেক ভয়ঙ্কর। কিভাবে একটা মন্ত্রীর লাইসেন্স প্রাপ্ত পিস্তল কোমর থেকে তুলে নিয়ে তারই ছেলের মাথায় ঠেকিয়ে মারতে গিয়েছিল। চেহারায় কোনো ভয় ডর নেই, একদম স্বাভাবিকের একটা চেহারা আবিরের। তুমি কি সত্যি ওই প্রাইভেট স্কুলে প্রভাকে ভর্তি করিয়েছো? কিভাবে সম্ভব? নামে সরকারি বলা হয়, কিন্তু ওটা চালায় তো খালিদ আঙ্কেল। অনেক পড়াশোনার মান ভালো, খরচও বেশ। প্রাইভেট স্কুল হলে যা হয়, প্রভাকে ভর্তি নিল কিভাবে? যে বললাম আমি বারেকের বাড়ি থেকে এসেছি, ভর্তি নিয়ে নিয়েছে। ও তাই বলো। আচ্ছা, যা হবার হয়েছে। তুমি মানুষটা কিন্তু অনেক ভয়ঙ্কর। কেমন? দুজনে বসে গল্প করতে থাকে। ওদিকে বারেক সাহেব। বারেক চৌধুরী বারান্দায় এসে দাঁড়িয়েছে। রাগে তার শরীর এখনো জ্বলছে। টেবিলে পিস্তলটা রেখে সিগারেটের প্যাকেট হাতে দাঁড়ালেন। সিগারেট বের করে তাতে আগুন জ্বালিয়ে ধোঁয়াগুলো উপরে ছেড়ে দেয়। দূরে ল্যাম্পপোস্টের দিকে তাকিয়ে ভাবে, অনেক কিছু হতে চলেছে। নবাব মুজিবকে যে মন্ত্রী বানালো, সেই নিলয় টাকা নিয়ে চলে যায়, কিন্তু নিলয় টাকা নিতে আসেনি, তার লোকদের পাঠিয়েছিল। নিলয় টাকাটা সেদিন রাতেই নিয়েছিল। যেদিন সালমান ভাষণ দেবে, মুজিবের কথা মতো নিলয় লোক ঠিক করে, তারপর তাদেরকে গার্ড বানিয়ে সেখানে নিয়ে যায়। সবার সামনে নিলয় সালমানকে মারে। নবাব মুজিবের বাড়িতেই নিলয় উঠেছিল, কারণ নিলয় জানতো মুজিবের সাথে সালমানের বন্ধুত্ব আছে। এমন কিছু করেছে যাতে সালমান মুজিবের বাড়িতে আসতে বাধ্য হয়। কিন্তু কি করেছে নিলয়? ব্ল্যাক শ্যাডো কি তবে নিলয়? হ্যাঁ, নিলয় হ্যাকার সেজে সেই ফাইলটা খুঁজে বের করে। তাহলে রহস্য এখন আমার কাছে খুবই সোজা। নিলয় প্ল্যান করেই মুজিবের মেয়েকে বাঁচায়। খালিদকে বলেছিলাম সেদিন লোক পাঠাতে নিধিকে তুলে আনতে। নিলয়ের কথা মতোই করেছিলাম। বারেক এসব ভাবছে, তবে এগুলোই করেছে নিলয়। নিলয় বারেককে তার সব প্ল্যান না বললেও কি কি করতে হবে সেগুলো জানিয়েছিল। বারেকের কাজ ছিল শুধু নিলয় যেদিন আসবে সেদিন যেন নিধির উপরে অ্যাটাক করা হয়। এটাই হয়েছিল। নিলয় নিধিকে বাঁচায়। মুজিবের নজর পড়ে নিলয়ের উপরে। নিলয়কে নিজেই তার বাড়িতে রাখে। এরপর ভার্সিটিকে টার্গেট করে নিলয়, কারণ সালমানকে পেতে হলে একটা ফাইল দরকার। সেই ফাইলটা কার কাছে আছে? ডিন কাসিফের কাছে। কাসিফ তো ওই ভার্সিটির টিচার, তাই নিলয় সায়ান সেজে ভার্সিটিতে ভর্তি হয়, যাতে করে ওই ফাইলটা নিলয় নিজের কাছে নিতে পারে। কিন্তু নিলয়ের উপরে অর্পি, আবিদ, মামুনেরা আঠার মতো লেগে থাকে, তাই বাধ্য হয়ে ব্ল্যাক শ্যাডোকে সামনে আনে নিলয়। এরপর ওই ফাইলটা নিলয়ের কাছে চলে যায়, আর তখনই সালমান বাধ্য হয় মুজিবের সাথে যোগাযোগ করতে। মুজিবের কাছে আসে সালমান। এরপর যা করার নিলয় করেছে। কি ঠান্ডা মাথার কাজ নিলয়ের! ভাবতেই বারেক যেন চমকে ওঠে। তবে আবিরও কম না, দেখতে শান্ত স্বভাবের। এক মন্ত্রীকে মারার জন্য এক ভয়ঙ্কর কিলারকে এনেছিল। খুব ঠান্ডা মাথায় সে তার কাজ করে চলে গিয়েছে এখান থেকে। কিন্তু সেই ফাইলটা কোথায়? নিধি কম্পিউটারের সামনে বসেছে। ডার্ক ওয়েবে ঢুকে টর সাইটে যে ব্ল্যাক শ্যাডোকে একের পর এক মেসেজ দিচ্ছে। ওই হ্যাকার, তুমি তো অনেক বাজি। আচ্ছা, হ্যাকারকে কিভাবে পটাতে হয়? তার কি মন হ্যাক করা যায়, নাকি লক করে রাখে? কোনো পাসওয়ার্ড আছে নাকি? এমন কত মেসেজ দিয়ে রেখেছে নিধি, কিন্তু কোনো দিন ব্ল্যাক শ্যাডো আসেই না। নিধি আজকেও বসেছে সেটাতে মেসেজ করতে। হঠাৎ সে দেখতে পায় ডেলিভারি হয়েছে মেসেজ। নিধি আবার মেসেজ দেয়, এই যে হ্যাকার, তোমার প্রোফাইল পিকচারে একটা চোখ কেন? চোখটা কি তোমার? তোমার চোখ যতটা সুন্দর তার চেয়ে অনেক বেশি বিপজ্জনক। নিধি ঠোঁটের কোণে
একটুখানি বাঁকা হাসি। নিধি নিজের সাথে কথা বলে, এই যে তুমি যদি জানতে আমি তোমার প্রেমে পড়তে আসিনি, আমি তোমাকে কাজে লাগাতে এসেছি, তাহলে তুমি একটা সেই লেভেলের সফট হতে। ব্ল্যাক শ্যাডো অনলাইনে এসেছে। এক্স বোল্ড ফাইলের সব কিছু নেওয়া শেষ। একটা ডেটা তৈরি করছে সে, সেগুলো চেক করতে এসেছে লাইনে। এমন একটা মেসেজ দেখবে রেড হক্স নামক আইডি থেকে। সে ভাবতেই পারেনি যে হ্যাকার দেশ জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে। তার কাছে কোনো মেয়ের এমন মেসেজ। এই ছেলে, আমার মেসেজে রিপ্লাই করো না কেন? আমি কি হ্যাক করতে এসেছি নাকি তোমার মন? তুমি আবার? তুমি যে হ্যাক করতে পারো সেটা সবাই জানে, কিন্তু তুমি কি কাউকে ভালোবাসতে পারো? ভালোবাসা তো ফাইল নয় যা ডাউনলোড করে রাখা যায়। তুমি আমার মন হ্যাক করতে পারবে? আচ্ছা, আমার মনের হার্টবিট শুনতে পারবে হ্যাক করার পর? রাত অনেক, বাই। তুমি তো চুপচাপ কেন? আমার মতো মেয়ের সঙ্গে কথা বলতে কি লজ্জা পাচ্ছ? হ্যাকার লজ্জা ভয় কোনোটাই পায় না। তুমি যদি আমার চোখের দিকে তাকাও তুমিও পাগল হয়ে যাবে। তুমি জানো তুমি আমার কাছে প্রথম হ্যাকার যার নাম শুনে ভয় না পেয়ে ভালোবাসতে ইচ্ছা করছে। নীলই নই আমি, তবে তুমি যে ভয় পাও না তার মানে এই নয় আমি নিরাপদ। নিধি কিছু সময় চুপ হয়ে যায় নিলয়ের নাম শুনে, কারণ হ্যাকার সব কিছু জানে। নিধি তার কিছু বলে না। সে মেসেজ দিতে যেয়ে দেখে ব্ল্যাক শ্যাডো অফলাইনে। পরের দিন সকালে চায়ের দোকানে বসে চা খাচ্ছে ব্যস্ত নগরের মানুষেরা। টিভি চলছে সামনে। বাড়ির ভিতরেও অনেকে টিভি অন করে সকালের খবর দেখছে। বারেক বসে চা খাচ্ছে আর টিভি অন করছে। আবিরকে হেঁটে আসতে দেখে কাছে ডাকলো। আবির গিয়ে সোফাতে বসে। বাংলাদেশে ঢাকা শহর কেন্দ্রিক উত্তর এলাকায় একটি স্কুলে জেট বিমান ধ্বংসে স্টুডেন্টদের মৃত্যু। পাইলটের স্লো ট্রেনিংয়ে জেট বিমানের ত্রুটি হওয়াতেই সেটা ধ্বংস হয়ে পড়ে ঢাকা উত্তরার এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর ধপসে পড়ে। ফলে সেখানে উপস্থিত থাকা টিচার, অভিভাবক, বাচ্চারা নিহত হয়, সাথে পাইলটও মারা যায়। এমন নিউজ আমাদের দেশে নিউজ চ্যানেলগুলোতে প্রচার করা হচ্ছে। কি সাংঘাতিক একটা দুর্ঘটনা। নবাব মুজিবও এই নিউজ দেখছে, নিধিও এসেছে। সবাই এই নিউজটা দেখার পর আমাদের দেশের কিছু দিন আগেই আমাদের ভারতে খুব বড় একটা প্রাণ দুর্ঘটনা হয়েছিল, সেটা সবার চোখের সামনে ভেসে ওঠে। গুজরাটের আহমেদাবাদ মেঘানী নগরে বিমানবন্দর থেকে ওড়ার পরেই ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী যাত্রীবাহিনীর বিমান। 12 জুন 2025 তারিখ। জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ফলে উভয় ইঞ্জিনে শক্তি হ্রাস পেয়ে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিজি মেডিকেল কলেজের হোস্টেল ব্লকে বিধ্বস্ত হয়। বিমানটি ধ্বংস হয়ে যায় এবং সংঘর্ষের পরবর্তী অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি কলেজ ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাসিন্দা 242 জন, ক্রু 12 জন। একজন ভগবানের কৃপায় বেঁচে ফিরেছিলেন। হস্ত দুর্ঘটনায় 19 জনের প্রাণ গেছে, 67 জন আহত হয়েছিল। ফ্লাইটে ছিলেন বাচ্চা থেকে বৃদ্ধ বয়স্করা। কেউ কেউ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রিয়জন, পরিবার হারিয়েছেন। কারো পুরো পরিবার ফ্লাইটে ছিল, তারা কেউই বেঁচে নেই আজ। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও মারা গেছেন। এক মর্মান্তিক ঘটনা দেশের সব মানুষের মনে মনে গেঁথে গেছে। এমন সময় হঠাৎ টিভি স্ক্রিন ঝিরঝির করতে শুরু করে। কয়েক সেকেন্ডের ভিতরে সামনে একটা ছেলে, মুখে হ্যাকার মাস্ক, ব্ল্যাক শ্যাডো লোগো লেগে পেছনের দেয়ালে। সবাই চমকে যায়, কে এই হ্যাকার? হঠাৎ এমন একটা নিউজ প্রচারের সময় সামনে এসেছে। আবার কার মুখোশ খুলবে সে? হঠাৎ সে বলে, আপাতত টিভি সার্ভার আমার দখলে। তথ্য প্রতিমন্ত্রীর সাথে একটু আলাপ করতে এসেছি। তার নাম হলো নাসিম। বর্তমানে মুজিব সরকারের পক্ষে একজন তথ্যমন্ত্রী আছেন। আজকে তার তথ্য প্রকাশ করি। নাসিম নামটা যতটাই সাধারণ, তার ভেতরের অন্ধকারটা ততটাই গভীর।
এক্সপোর্ট ফাইলে নাসিমের নাম কেন আছে এবং সে কী করত? এক্সপোর্ট ফাইলে নাসিমের নাম এসেছে মূলত ব্ল্যাক অপারেশন ক্যাশ ট্রেইল, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে অস্বীকৃত কিছু গোপন কার্যক্রম পরিচালনার জন্য বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে পাওয়া অর্থ, যেটা অফিসিয়ালি কোনো ট্র্যাকিংয়ে থাকতো না। তার বড় একটা অংশের হ্যান্ডলার ছিল নাসিম, তবে কাজটা সে করত রাষ্ট্রের নামে, অথচ পিছনে ছিল ব্যক্তিগত লাভ, রাজনৈতিক ম্যানিপুলেশন এবং কিছু মারাত্মক মানবাধিকার লঙ্ঘন। নাসিমের তথ্য হুট করে ফাঁস করা হবে সেটা কেউই ভাবতে পারেনি। সবার যেন কাঁপুনি দেবার মতো অবস্থা হয়ে যায়। ব্ল্যাক শ্যাডো আবার বলে, নাসিম 2008 থেকে 2013 সালের মধ্যে রাষ্ট্রীয় নামে পরিচালিত এক গোপন অপারেশনে ছিল ইনভেস্টিগেশন ইনচার্জ। এই অপারেশনে রাষ্ট্রদ্রোহী সন্দেহে ধরা প্রায় 17 জন সাংবাদিক ও ছদ্মবেশী ছাত্রনেতা গুম হয়েছিল। এক্সভল্ট ফাইলে এদের বিস্তারিত নাম, লোকেশন এবং কিভাবে তাদের দেখা যায়নি বলে রাষ্ট্র থেকে মুছে ফেলা হয়েছিল সেই সব তথ্য আছে। গুম করার সিদ্ধান্তে মূল নিয়ামক হিসেবে নাসিমের সিগনেচার পাওয়া গেছে। এছাড়াও যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি এজেন্সি থেকে আসা ডেভেলপমেন্ট ফান্ড সরাসরি তার নিজের এনজিওতে ট্রান্সফার করিয়ে সেখান থেকে একাধিক ফ্রন্ট কোম্পানির মাধ্যমে পাচার করে দেশের ভেতরে রাজনৈতিক প্রতিপক্ষদের ধ্বংসে ব্যবহার করত। এই অর্থের মাধ্যমে নির্বাচনে হস্তক্ষেপ, বিরোধী নেতাদের ব্ল্যাকমেইল ও কিনে নেওয়ার মতো কাজ হয়েছে, যা সালমানের সাথে মিলিত হতো। তাছাড়া রাজধানীর উপকণ্ঠে গড়ে তোলা এক সিক্রেট ডিটেনশন সেন্টার, যেটা অফিসিয়ালি ছিল না, ওখানে প্রায় 39 জন রাজনৈতিক কর্মীকে রিকন্ডিশন নামক এক মেন্টাল ব্রেকডাউন প্রোগ্রামের ভেতরে ফেলা হয়েছিল। এখানে হিউম্যান ট্রায়াল নামের এক ভয়ানক সাইকোলজিক্যাল অপারেশন চালানো হয়, যা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। নাসিম এখানকার সুপারভাইজার ছিল। সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা হচ্ছে, নাসিম একটা গোপন চুক্তির মাধ্যমে সীমান্তের ওপারের একটি সন্ত্রাসী গ্রুপকে দেশের ভেতরে অস্ত্র ট্রানজিটের সুযোগ দিয়েছিল। বিনিময়ে তারা দেশের অভ্যন্তরে কয়েকজন টার্গেট কিলিংয়ের দায়িত্ব নেয়। এতে সরকার বিরোধী কয়েকজন শিক্ষক, সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট খুন হয়। এক্সভল্টে এই ডিলের সম্পূর্ণ অডিও টেপ এবং কনভারসেশন ট্রান্সক্রিপ্ট রয়েছে। তো আজকে এতটুকুই প্রকাশ করলাম। আমাকে তো 2 বছর হলো ভুলে গিয়েছেন সবাই, তাই আবার সামনে আসলাম। নেক্সট টার্গেট কে হতে পারে বলে আপনাদের মনে হয়? সে কথাগুলো বলেই স্ক্রিন অফ করে চলে যায়। সবার যেন মাথা খারাপ হয়ে গেছে। নাসিমকে খুঁজে বের করার জন্য নেমে পড়ে। বারেক আবিরের দিকে তাকায়। দেখছি এই হলো ব্ল্যাক শ্যাডো। শালা আমাদের জীবনটা পুরো নষ্ট করে দিতে এসেছে। কিন্তু সে নিলয়, কারণ আমি বেশ ভালো করেই জানি নিলয় এগুলো করেছে। কি করব বুঝতে পারছি না, সব কিছু সে শেষ করে দেবে আবির। আচ্ছা, আমি দেখছি সে আসলে কি চায়, তার চাওয়াটা কি হতে পারে। ঠিক আছে। বারেক, মুজিব, খালিদেরা সবাই ভয়ে চুপ হয়ে গেছে। সবার অতীত ওই ফাইলটাতে আছে। সবার যেন ঘুম হারাম হবার মতো অবস্থা। নিধি অনেক খুশি। সে বেরিয়েছে তার কাজে। তার মায়ের খুনে ব্ল্যাক শ্যাডো এইভাবে প্রকাশ করবে, এমন সময় নিধির ফোন বাজতে শুরু করে। অতিশ্রী ফোন করেছে। এটা সেই মেয়ে যাকে তার বাবার জন্য কর্পোরেটর কাজের জন্য কয়েকটা ছেলে তুলে নিয়ে রাস্তার মাঝে বেঁধে রাখে। নিধি ফোন রিসিভ করলো। হ্যালো দিদি, আমি অতিশ্রী। তুমি কোথায়? ওরা আজকে এসে আমার মা বাবাকে আটকে রেখেছে। আমি বাথরুমে লুকিয়ে ফোন করেছি। ওই ভাইয়াকেও ফোন করেছিলাম, উনি ধরেনি। আচ্ছা, আমি আসছি, তুমি চিন্তা করো না।
নিধি ফোন কেটে দেয়, কৌশিককে কল করে, কিন্তু কৌশিক ফোন রিসিভ করে না। কৌশিককে তুলে নিয়ে গেছে কারা যেন। নিধি কি করবে বুঝতে পারছে না। সে মেয়েটার বাড়ির ঠিকানা চেনে, সে ওদিকেই যেতে থাকে। ওদিকে অতিশ্রী লুকিয়ে আছে বাথরুমে। ছেলেগুলো সারা বাড়ি খুঁজছে। অতিশ্রী হঠাৎ ফোন বেজে ওঠে, তাকিয়ে দেখে আবিরের নাম্বার থেকে কল। ফোনের রিংটোন শুনতে পায় ওরা। অতিশ্রী ফোন রিসিভ করেই বলে, হ্যাঁ দাদা, আমি রাস্তায় বেঁধে সেদিনের ওই মেয়েটা। ফোনটা কেটে যায়। সে পুরো কথা শেষ করতে পারে না। আবির বুঝে যায় বিপদ হয়েছে তার। আবির অর্ককে ফোন করলো। হ্যাঁ ভাই বলো। একটা নাম্বার দিচ্ছি, লোকেশন বের করো, আমি বাইরে আছি, 2 মিনিটের ভিতরে দিবি। অর্ক 2 মিনিটের ভেতরে ঠিকানা পাঠিয়ে দেয়। আবির সেদিকে যেতে থাকে। অপরদিকে নিধি চলে এসেছে সেখানে। ভেতর থেকে ছেলেরা গাড়ির হর্ন শুনতে পায়। নিধি দরজার কাছে আসে, ভেতর থেকে লক করা। নিধি দরজার কাছে দাঁড়িয়ে কলিং বেল বাজায়। ভেতরে ছেলেগুলো অতিশ্রীর মাকে মেরে ফেলেছে। ওরা যদি চিৎকার করে তবে সবগুলোকে মেরে ফেলবে, তাই সবাই চুপচাপ হয়ে থাকে। অতু, কই তুমি? দরজা খোলো, আমি আসছি। নিধি দরজায় লাথি দেয় অনেকবার, কিন্তু দরজা খোলা পায় না। যখনই সে ঘুরে জানালার দিকে যাবে, দরজা খোলার শব্দ হয়। এমন সময় একটা হাত নিধিকে ভেতরে টেনে নেয়। তারপর নিধির মাথায় জোরে আঘাত করা হয়। নিধি ঘুরে পড়ে যায় ফ্লোরে। নিধি দেখতে পায় মেঝেতে রক্ত। অতিশ্রী মায়ের গলায় ছুরি দিয়ে টান দিয়ে কেটে মেরে ফেলা হয়েছে। অতিশ্রী কাঁদতে থাকে, তার বাবার মুখে রুমাল বাঁধা। ছেলেটার নাম নিতিন। নিতিন হাসতে থাকে। কি রে বুড়া, এবার তোদেরকে বাঁচাবে কি? তোর মেয়েকে তোর সামনে ধর্ষণ করব। ফাইলে সাইন করবি কিনা বল, মুখ থেকে রুমাল সরা। মরে গেলেও সাইন করব না। আমি চাই না আমার মেয়ের জীবনের বিনিময়ে হাজার হাজার বাচ্চাদের প্রাণ নষ্ট হোক। তোমরা যে জায়গায় চাচ্ছ সেখানে শিশু হসপিটাল আছে, পাশেই বস্তি আছে, ওখানে ছেলেমেয়েরা তার পাশের স্কুলে পড়াশোনা করে। এই অন্যায় আমি কিছুতেই হতে দেব না, মৃত্যু হলে হবে। শালা তুই এত সৎ হয়ে কি করলি? তোর বউ মরছে, টাকা তোকে বেশিয়ে দিতে চেয়েছিলাম একটা সাইনের জন্য। চাকরি চলে যাওয়ার ভয় দেখালাম, বাবাকে দিয়ে ফোন করিয়েও কাজ হলো না। তোর মেয়েকে তুলে নিয়ে গিয়েও কিছু হয়নি। তোর বউকে মেরে ফেললাম, তবুও তোর সিদ্ধান্ত বদলাচ্ছে না। ওর মেয়ের গা থেকে জামা খুল, আর এই নতুন মেয়েটারে আমি দেখছি, ওর হাত পা বেঁধে ফেলে রাখ, ওটাকেও পরে খেয়ে দেবো। দুটো ছেলে অতিশ্রীর কাছে আসে, গা থেকে একটানে জামা ছিঁড়ে দেয়। অরুণ ঘোষ চোখ বন্ধ করে ফেলল তার মেয়ের অর্ধনগ্ন দেখে। মেয়েটাও যেন তার বাবার মতো হয়েছে। অতিশ্রী চিৎকার করে বলে, বাবা যা আবার হোক, আমি মৃত্যু বেছে নেব। তুমি কখনো ওদের ফাইলে সাইন করবে না। ভাই তোরা এমন কেন? তোদেরকে। এমন সময় দরজায় আবার কড়া নাড়ার শব্দ। সবার মুখে টেপ লাগিয়ে দেয়। ভাই, নতুন মেয়েটার মুখে টেপ লাগাবো? না, সে তো অজ্ঞান হয়ে গেছে, মাথায় বাড়ি লেগে পড়ে গেছে। দরকার নেই, কে আসছে দেখ। আবির দরজা কড়া নাড়ে, কোনো সারা শব্দ নেই। কয়েকবার ডাক দেয় আবির, তবুও সবকিছু নীরব। লোকেশন এটাই ছিল, হয়তো ভুল হতে পারে, পাশে কোনো বাড়ি হতে পারে। আবির ডেকেও যখন কাউকে পেল না, তখন চলে আসার জন্য পা বাড়ায়। ঠিক তখনই নিধি চিৎকার করে ওঠে, আবির! নিতিন এসে সাথে সাথেই নিধির মুখে টেপ লাগিয়ে দেয়, কিন্তু চিৎকারটা সোজা আবিরের কানে গিয়ে পৌঁছেছে। আবির দরজা লাথি মারে। দরজার কাছেই একটা ছেলে দাঁড়িয়ে ছিল, সে লাথিকে ছিটকে পড়ে, দরজা ভেঙে যায়। আবির ভিতরে আসে। 6 জন ছেলে দাঁড়িয়ে আছে। নিধি, অতিশ্রী, অরুণ ঘোষ বাধা অবস্থায় আছে। ও তাহলে তোরা আবার এসেছিস? ভাই, সেই দিনের ছেলেটা। সেদিন হাতে অস্ত্র ছিল না, আজকে আছে। শালাকে এখানে আজকে জবাই করে দেব। 1 মিনিট, কতদিন হলো নিজেকে বন্দি অবস্থায় মনে হয়েছে। আজকে একটু মুক্ত পাখির মতো অনুভব হচ্ছে। ভাঙা দরজাটা একটু ঠিক করে লাগিয়ে দেই। শালা পাগল নাকি? আবির পিছিয়ে এসে দরজা ঠিক করে দিল, তারপর বলে, কি রে, আমার দিকে তাকিয়ে কি দেখছিস? আর কি, মেয়েটার গায়ে ড্রেস আপ ঠিক কর। শালা তোকে। রাকেশ কথাটা বলেই আবিরের দিকে এগিয়ে আসে।
আবির ওর মা পায়ের বুটের সাথে থাকা চাকু বের করে রাকেশের ডান গালের ভেতর দিয়ে ঢুকিয়ে দেয়, যেটা বাম গাল দিয়ে বের হয়ে আসে। এটা দেখে সেখানে থাকা সবাই ভয় পিছিয়ে যায়। রাকেশ ফ্লোরে পড়ার আগেই তার গা থেকে শার্টের বোতামগুলো টেনে শার্টটা খুলে নিল। সেটা এগিয়ে এসে অতৃষ্টির গায়ে পরিয়ে দেয়। নিতিনের দিকে তাকিয়ে বলে, বাঘ সিংহের গল্প শুনেছিস? বাঘ কিন্তু সিংহের থেকেও বেশি গর্জন করে, কিন্তু জঙ্গলের রাজা থাকে সিংহ। বাঘের 1000টা গর্জন আর সিংহের একটা গর্জনই যথেষ্ট। উপরওয়ালার কসম, এখানে থাকা তোরা একজনও দরজার হাতল অব্দি স্পর্শ করতে পারবি না। তুই কে? পরিচয় দেবার সময় নেই, তোর বাপদেরকে জিগাবি। থাক, পরে বলবো। চল শুরু করি। আবির এগিয়ে যায়। তারপর আবির নিতিনের দিকে আসে। নিতিন হাতে ছিল বড় একটি ছুরি। আবির সেটা লাথি দিয়ে ফেলে দেয়। সে ওটা হাতে নিল। সবাইকে চোখ বন্ধ করতে বলে। সে না বলা অব্দি চোখ খুলবে না কেউ। নিতিনের কাছে এগিয়ে এসে আবির নিতিনের বুকে কয়েকবার ছুরি ঢুকাতে শুরু করে। নিতিন যন্ত্রণায় চিৎকার করে ওঠে। কয়েক মিনিটের ভেতরে সবাই মরে পড়ে থাকে। আবির গিয়ে সবার বাঁধন খুলে দেয়, কিন্তু চোখ খুলতে বারণ করে। সবাইকে আবির বাইরে নিয়ে আসে। তারপর চোখ খুলতে বলে, নিধি, গাড়ির চাবি দাও। কি হয়েছিল ভিতরে? সেটা জানতে হবে না, হাসপাতালে নিয়ে যেতে হবে সবাইকে। আচ্ছা। নিধি গাড়ির চাবি দেয়। আবির অর্কদের মেসেজ করে অরুণ ঘোষের বাড়ির ঠিকানা দিয়ে জানিয়ে দেয়। কয়েক ঘন্টার ভিতরে বাড়ির মধ্যে যে লাশগুলো আছে সেগুলো সরিয়ে পুরো ঘর পরিষ্কার করে ফেলবি। অর্করা সবাই ওই ঠিকানায় চলে আসে আর আবির ওদের সবাইকে নিয়ে হাসপাতালের দিকে যায়। খালিদ, বারেক, নাসিম বসে আছে রুমে। ফারাদের এখনো খোঁজ নেই। নাসিম বলে, সালা হ্যাকারটা আমাদেরকে জ্বালিয়ে মারছে। সে কি চায়? সে যা চায় তাকে সেটাই দাও। আজ আমার অতীত ফাঁস হলো, কালকে তোমাদের হবে না, কোনো গ্যারেন্টি নেই। তাই যত তাড়াতাড়ি পারো কিছু একটা ব্যবস্থা করো। হ্যাঁ, সেটা যদি সম্ভব না হয় তবে আমরা সবাই শেষ হয়ে যাবো। ফারাদ বলল সে নাকি কিছু একটা বলবে, কিন্তু সে কোথায়? আর আবিরকে বলেছি হ্যাকারের খোঁজার ব্যবস্থা করবে। ওহ, তা ফারাদ কই? এমন সময় ফারাদ হাঁপাতে হাঁপাতে ভিতরে ঢুকলো। চোখ মুখ যেন সব শুকিয়ে গেছে তার। শরীরের অনেক জায়গাতে রক্ত লেগে আছে। কি হয়েছে ফারাদ? এমন দেখাচ্ছে কেন তোমাকে? ভাই ভাই আমার সব শেষ, আমার মাথা কাজ করছে না, আমার কি হবে এখন? মানে মুজিব কি তোমার সাথে কিছু করেছে? তোমার পথ কি কেড়ে নিছে? না, সেটা হলেও তো মানতে পারতাম, কিন্তু এবার যা হয়েছে আমি মানবো কিভাবে? ফোনিতা না করে সোজা সাপটা বলতো। আমার ছেলে নিতিন মারা গিয়েছে। তোমরা তো জানোই নিতিনের মা ছিল হিন্দু ধর্মের। তাকে পালিয়ে এনে বিয়ে করি। ওর মা কখনো তার বাপের বাড়িতে যেতে পারেনি। ছেলেকে নিয়েই তার সব কিছু। সেই ছেলে মারা গেছে। কি কি বলছো তুমি? মারা গেছে মানে? হ্যাঁ, কে বা কারা খুন করেছে আমার ছেলেকে। ওর স্বপ্ন ছিল নতুন বিজনেস শুরু করবে। নাইট ক্লাবের পাশাপাশি সে গোপনে ড্রাগস বিজনেস করতে চেয়েছিল। এজন্য কিছু জায়গার দরকার পড়ে ওর। সেসব নিয়ে বাড়িতে তেমন আসতো না। আর আজকে আমার ছেলের লাশ পেয়েছি জঙ্গলের পাশে। বুকে পেটে অনেকবার ছুরি চালানো হয়েছে। আমার সব শেষ। নিতিনের মা জ্ঞান হারিয়ে হাসপাতালে। কে করেছে এটা? কারা করেছে? কি ঘটনা এসব ঘটেছে আর তুমি জানাতে এসেছো এখন? চলো সবাই দেখি। ওরা চারজন দ্রুত রুম থেকে বের হয়। কে নিতিনকে খুন করেছে বারেক বুঝতে পারে না। ওই সাহস কে দেখাতে পারে? কৌশিককে তুলে এনেছে রাতুলের লোকেরা। কৌশিক রাতুলকে অনেক মেরেছে। এর জন্য কৌশিককে তুলে এনে অনেক মেরেছে। একেবারে আধমরা করে দিয়েছে কৌশিককে। রতন ফোন করে রাতুলকে, রাতুল ভাই, পুলিশ অফিসারটাকে কি করব? অনেক মেরেছি। একেবারে মেরে ফেলিস না, তাকে রাস্তার দিকে ফেলে দে। আমি বের হতে পারবো না। বাইরে গেলে বাবা অনেক ঝামেলা করবে। ওই শালা বাবাটারে কোন দিন যে আমি মেরে ফেলবো। ভাই রিল্যাক্স,
আপনি টাকা দেবেন, আমরা কাজ করব। আর কোনো কাজ আছে? হ্যাঁ আছে তো। আমাদের বাড়িতে আসা বাবার বন্ধুর ছেলে হাবির, ওটাকে তুলে নিয়ে মেরে ফেলবি। কোনো রকম বাঁচিয়ে রাখবি না। যত টাকা লাগে দেব। দিদিকেও তুলে আনার ব্যবস্থা কর। দিদিকে তুলে নিয়ে যাবি, আমি আবিরের নাম্বার ম্যানেজ করে দেব। নিধির সাথে ওর বন্ধুত্ব, আমি ফোনে কথা বলতে শুনেছি। নিধিকে তুলে নিয়ে আবিরকে কল দিবি। ও নিধির কাছে যাবে, তখনই দুটাকে কুপিয়ে মেরে ফেলবি। আমিও আসবো সেদিন। ঠিক আছে ভাই, টাকা লাগবে 30 লাখ। এত টাকা? আচ্ছা পাবি। হ্যাঁ, অনেক ঝামেলা আছে, পোলাপাইন বেশি লাগবে তাই। ঠিক আছে, তোকে আমি 40 লাখ দেব। কাজ একদম ক্লিয়ার চাই, কোনো প্রমাণ যেন না থাকে। দিল খুশকার দিয়া। কাজ হয়ে গেছে ভেবে নেন। রাতুল ফোন কেটে দেয়। সে রুম থেকে এখন বের হয় না। পলি ভুলেও এদিকের ঘরে আসে না। রাতুলের মনে রাগের মেঘ জমেছে বিশাল। তানিশার ইন্টারভিউ আজ অনেক ভালো হয়েছে। চাকরিটা আজ হয়ে গেছে ওর। খুশিতে সে আজই জয়েন করে ফেলেছে তার ডিপার্টমেন্টে। গোয়েন্দা সংস্থার সাব ইন্সপেক্টর হিসেবে জয়েন হয়ে সে খুশিতে আত্মহারা। কিন্তু এমন হুট করে তার চাকরিটা হয়ে যাবে ভাবতেই পারেনি। তানিশা হেড অফিসারের সামনে দাঁড়িয়ে আছে। তুই তাহলে নতুন মেয়ে, বারেক স্যারের বাইয়ের মেয়ে? স্যার। তোমার বাবা তো দেশের বাইরে গিয়ে আর আসলোই না। তোমার বাবা আমার বন্ধু, তুমি এতদিন বললে তো চাকরি কবেই হয়ে যেত। আর ভেবো না, এইসব জানার পর চাকরি দিয়েছি। চাকরি পাবার পর তোমার বাবার নাম দেখলাম তাই। ধন্যবাদ স্যার। শোনো, তোমার একটা বিশেষ কাজ আছে, সেটা হলো ব্ল্যাক শেডো নামের ওই হ্যাকারকে খুঁজে বের করো। উপর থেকে অনেক চাপ আসছে, তাকে না পেলে সব ডিপার্টমেন্ট থেকে হেড অফিসারদের বহিষ্কার করা হবে। আচ্ছা স্যার, আমি চেষ্টা করব। ধন্যবাদ স্যার। তানিশা বের হয়ে আসলো। ভয় যেন হাত পা কাঁপছে তার। কিন্তু চাকরি পাবার কথা সে প্রথমে কাকে জানাবে, কে আছে তার? তখনই আবির চেহারাটা ওর চোখের সামনে ভাসে। ছেলেটা এসেছে মাত্র কদিন হয়েছে, তবুও তানিশার যেন খুব আপন লাগে নিজের কাছে। ছেলেটাকেই আগে জানাবে, আর কাউকে সে বলবে না। মা বাবার সাথে তানিশার ঠিকমতো কথাই হয় না। সে আজকে ট্রিট দেবে। খুশি হয়ে সে রওনা দেয় বাড়ির দিকে। প্রভা ক্লাসে বসে আছে। অর্কের ক্লাস হচ্ছে। আজকের স্টুডেন্টরা গণিতে মার খেয়েছে। টিচার বলে, বোর্ডের অঙ্কটা কার হবে? প্রভা পেছন থেকে হাত উঠায়। স্যার সেটা দেখতে পেয়ে বলে, দেখো, তোমরা ফকিরের মেয়ে অঙ্ক পারছে, আর তোমরা সবাই কি করছো? এই ফকিরের মেয়ে হাত নামা, তোর অঙ্ক লাগবে না। ছুটির পর কি তোর মায়ের সাথে ভিক্ষা করতে বের হস নাকি? সবার পড়া না হলে তোর কেন হবে? স্কুলে তো আসিস ফ্রিতে, স্কুলের বাসা থেকে তো নেয় না, সেটা অনেক ভালো হয়েছে। তা না হলে তোর সাথে যারা আসবে সবগুলো ফকির হবে। যা, ক্লাস থেকে বের হয়ে যা। স্যারের এমন কথা শুনে প্রভা কেঁপে ফেলেছে। এতটুকু বয়সে বুঝে ফেলেছে কোন কথার কতটুকু ওজন হয়। সে ব্যাগ নিয়ে ক্লাস থেকে বের হয়ে যায়। হেড স্যারের রুমে আসে। হেড স্যার প্রভাকে দেখেই বলে, কি ব্যাপার, তুই এখানে কেন? আমাকে ক্লাস থেকে বের করে দিয়েছে। আমি পড়া পেরেছি, তবুও আমাকে ফকিন্নি বলে বের করে দিয়েছে। ভালো করেছে, যা ভাগ। একদম রুমের আশেপাশে আসবি না। কাকের বড্ড শখ হয়েছে ময়ূরের পাখনা লাগানোর। যা ভাগ এখান থেকে। প্রভা ভয় পায়। সে স্কুলের মাঠে এসে কাঁদে। স্কুল ছুটি হয় বেশ কিছু সময় পর। পলি তার মেয়েকে নিতে এসেছে। এসে দেখে তার মেয়ের এমন অবস্থা। স্যারদের সাথে কথা বলেও লাভ হয়নি, বরং আরো অপমান করে বের করে দেয়। পলি চুপচাপ বাড়িতে চলে আসে। প্রভাকে জানিয়ে দেয় আবিরকে যেন এসব না বলতে। শোন প্রভা, আবির মামাকে এসব ঘটনা কিছুই বলবে না, মনে থাকবে? কেন বলবো না? মামা বলেছে কোনো সমস্যা হলেই জানাতে। আর কত করবে সে? দেখিস না আমাদের জন্য সে সবকিছু করে। আর তার চিন্তা বাড়াস না, যদি বলিস তোকে কিন্তু বের করে দেবে বাড়ি থেকে। প্রভা কোনো কথা বলে না। সে কেবল মাথা নাড়ায়। নিধি সুস্থ হয়েছে। সে বসে আছে গাড়িতে, পাশে আবির বসা। নিধি কিছু বলছে না, শুধু ভাসছে। এই মানুষটা যেন একদম নীলার মতো, দেখতে খুবই শান্ত, কিন্তু কাজগুলো কত ভয়ঙ্কর। তবে যা করে তা অন্যায় নয়। কি ভাবছেন মিস নিধি? বাড়ির সামনে এসে গিয়েছি তো। না, তেমন কিছু না, বাড়িতে আসেন।
আজকে নয়, তবে আপনাকে একটা কথা বলার ছিল। বলুন। আপনাকে ভালোবাসি। নিধি শকড হয়ে যায়। হুট করে আবির এমন কথা বলবে সে কল্পনাও করতে পারেনি। হাসপাতাল থেকে বের হয়ে সোজা বাড়ির পথ ধরে। নিধি আবিরের দিকে তাকায়। আবির বলে, যা শুনেছেন তা সত্যি। ভালোবাসি আপনাকে। জানি না কেন ভালোবাসি, তবে আপনার প্রতি ফিলিংস অনুভব হয়েছে, এই জন্য জানিয়ে দিলাম। বাড়ি যাব আমি। আপনি কি কাউকে ভালোবাসেন? নামো গাড়ি থেকে। আচ্ছা, ভেবে পরে উত্তর দিও। তোমার চোখ মুখ বলছে তুমি আমার কথা ভাবো। আবিরকে এক প্রকার ধাক্কা দিয়ে নিধি গাড়ি থেকে নামিয়ে দেয়। আবির হাসতে থাকে। নিধি ওর গাড়ি নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। আবির মুচকি হেসে চলে যায় সেখান থেকে। আজ যখনই নিধি সুস্থ হয়েছে তখনই নিধি আবিরকে তুমি এই প্রশ্নটা করেছে। আবির সেটার উত্তর দেয়নি। আবির বাড়িতে এসেছে। বাড়িতে আসতেই তানিশা এসে আবিরকে জড়িয়ে ধরে। আবির কিছুটা থতমত খায়। তানিশা আবিরের হাত ধরে বাহিরে নিয়ে আসে। উঠানে গাছের নিচে বসলো দুজন। আবির, আমার চাকরি হয়ে গেছে, গোয়েন্দা বিভাগের সাব ইন্সপেক্টর। আমি খুবই খুশি। জানো, বাড়ির কেউ এখনো জানে না, তোমাকেই প্রথম জানালাম। আর চাকরিতে জয়েন করেই আমার একটা কেসও দিয়েছে, ব্ল্যাক শ্যাডোকে খুঁজে বের করা। জানো আমি কত খুশি আজ। আর এই খুশিতে তোমাকে বলতে চাই, আই লাভ ইউ। তুমি আসার পরেই আমার চাকরিটা হয়ে গেছে। ইউ আর মাই লাকি ম্যান আবির। আই রিয়েলি লাভ ইউ। তানিশা এক নাগারে কথাগুলো বলেই আবিরের দিকে তাকালো। আবির পোকার মতো চেয়ে আছে তানিশার দিকে। তানিশা আবিরের হাত ধরলো। আবির চুপচাপ বসে আছে। কি বলবে সে বুঝতে পারছে না। খানিকটা আগেই সে অন্য একজনকে প্রপোজ করেছে, আর এখন আবিরকে আরেকজন প্রপোজ করছে। জিনিসটা কিভাবে হ্যান্ডেল করবে সে? এই, তুমি কথা বলছো না কেন? আমি কিন্তু অনেক ভালোবাসতে পারি। তুমি একদমই চিন্তা করো না। বাড়ির আঙ্কেলের কথা ভাবছো? আমি ম্যানেজ করে নেব তো। আমি এখন চাকরি করি, সংসার চালানো কোনো বিষয় না। কিছুদিন প্রেম করব, তারপর বিয়েটা করে ফেলবো, কেমন? তুমি কি একটু বেশি স্পিডে চিন্তা করছো না? প্রেম শুরু হলো না, বিয়ে সংসারে চলে গেলা। আগে নিজের কাজে ঠিকঠাকভাবে মন দাও। গোয়েন্দার কাজ কিন্তু অতটা সহজ নয়, তাই এসব মাথা থেকে ঝেড়ে আগে প্রথম কাজটা কমপ্লিট করো, তারপর না হয় প্রেম নিয়ে ভেবো, কেমন? তা না হলে কিন্তু চাকরি চলে যাবে, তখন আর সংসার চলবে না। হ্যাঁ, ঠিক বলেছো তো, কিন্তু কিভাবে শুরু করব বুঝতে পারছি না। ওই হ্যাকার কি কোনো সাধারণ হ্যাকার যে জাল বিছালাম আর সে জালে পা দেবে? এগুলো অনেক কঠিন কাজ। কঠিন আবার কই? কাউকে পেতে হলে তার মতো করে ভাবতে হবে, তার মতো করে কিছু করে দেখাও, দেখবে সে এমনিতে চলে আসবে কথা বলতে। তখন না হয় তাকে খুঁজে বের করে নিবা। তুমি তো দেখে অনেক কিছুই জানো। আচ্ছা, আমি তাহলে নিজের মতো প্ল্যান করি, তোমাকে সব জানাবো, তুমি কিন্তু হেল্প করবে। আবির মাথা নাড়ে। সে উঠে চলে যায়। রাতুল তার ঘরের জানালা খুলে সব কিছু দেখছে। তানিশা কাছাকাছি গিয়েও সে কিছু করতে পারেনি। আর শালা আবির 2 দিনের ছেলে এসে সব কিছু নিজের কন্ট্রোলে নিয়ে এসেছে। ওইটাকে শেষ করতেই হবে। রতনকে দিয়ে দ্রুত কাজ করাতে হবে। রাতুল এসব ভাবতে ভাবতে জানালা বন্ধ করলো। এরপর ল্যাপটপ অন করে পর্ন সাইডে প্রবেশ করে। ঠিক তখনই ওর ল্যাপটপ কাজ করা বন্ধ করে দেয়। সে কোনো পেজ চেঞ্জ করতে পারে না। প্রথমে ভেবেছিল সাইট ডাউন বা সার্ভার সমস্যা, কিন্তু পরক্ষণেই দেখতে পায় স্ক্রিনে একটি লেখা, ওয়েলকাম টু দ্য ব্ল্যাক শ্যাডো শো। কেউ যদি কারো মৃত্যু চায় সে আমার বন্ধু হয়। তারপর আবার স্ক্রিন ঠিক হয়ে যায়। রাতুল ঘাবড়ে যায়। ব্ল্যাক শ্যাডো নামটা পড়তেই বুকের ভেতরটা ওর কেঁপে উঠল। বড় একটি ঢোক গেল সে। কি করবে বুঝতে পারছে না। তবে রাতুল যে ভয় পেয়েছে সেটা তার চেহারায় স্পষ্ট ফুটে উঠেছে। আবির ভেতরে এসে পরিদের ঘরের দরজা নক দেয়। প্রভাত দৌড়ে আসে তার কাছে। আবির ওর পকেট থেকে চকলেট বের করে হাতে নিতেই দেখতে পায় চেহারাটা প্রভার আজকে শুকনো। কি হয়েছে রে, তোর চেহারা এমন দেখাচ্ছে কেন প্রভা? আজকে ওর শরীরটা একটু খারাপ দাদা ভাই, এর জন্য এমন লাগছে। একটু জ্বর এসেছিল, এখন আপনাকে দেখে সুস্থ হয়ে গেছে। ওই এখন কিন্তু বৃষ্টির প্রবণতা বেশি, খুব বেশি ভিজবি না, আর ঠিক মতো খাবি। কোনো সমস্যা হলে আমাকে জানাবি, ঠিক আছে?
আর এই নিয়ে টাকা, খাতা কলম কিনবি। আবির 2000 টাকা প্রভার হাতে দেয়। প্রভা প্রথমে নেবার আগে ওর মায়ের দিকে তাকায়। আবির সেসব কেয়ার না করে হাতের ভেতরে গুজে দিয়ে চুলগুলো টানতে যাবে, অমন সময় বারেক চৌধুরী বাড়িতে প্রবেশ করে। বারেক চৌধুরী আবিরকে দেখে বলে, আবির, আমার ঘরে এসো, অনেক বড় ঝামেলা হয়ে গেছে। আচ্ছা স্যার। প্রভা রাতকে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো, ঠিক আছে। আর রাতুল কিছু বলেছে তোকে? না, তার সামনে কেউ যায়নি আমরা। গুড। আবির চলে যায় সেখান থেকে। বারেক চৌধুরী রুমে প্রবেশ করেছে, ফোনে কথা বলছে সে। কোনো হদিশ মেলাতে পারছে না। ফারাদের ছেলেকে কে বা কারা খুন করবে? জায়গা জমি নিয়ে যার সাথে ঝামেলা, তার স্ত্রীকেই নিতিন জবাই করে দিয়েছে। ওই লোক নিতিনকে মারতে পারবে না, কিছু একটা হয়েছে যেটা। এমন সময় রাতুল আসে রুমের ভেতর। রাতুলকে দেখে বারেক ফোন কেটে দেয়। রাতুল বলে, নিতিন খুন হয়েছে। কে করেছে? আমাকে সব দায়িত্ব দাও, আমি খুনিকে খুঁজে বের করে দেব। বেশি বুঝিস না, ঘরে যা, তোর কিন্তু বাড়ি থেকে বের হওয়া নিষেধ। বাবা, বললাম তো আমি খুনিকে খুঁজে বের করে দিতে পারবো। এমন সময় আবির প্রবেশ করে। তারপর